কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। সাবিয়া বসে আছে ওর কক্ষে। আধার কেমন যেন গায়েব হয়ে গেছে, অনলাইনে নাই, ফোনেও পাওয়া যাচ্ছে না। ভার্সিটিতে পর্যন্ত আসছে না, আসবে কি করে? ও তো চাঁদনিকে নিয়েই আছে, সারাক্ষণ চাঁদনির ফোন নিয়ে বসে থাকে। নিজের ফোন নেওয়ার সময় কোথায় আধারের? কিন্তু এসব তো সাবিহা জানে না। ও চাইলেই আধারের ফ্ল্যাটে যেতে পারে, কিন্তু ওর ইচ্ছে করছে না। ও চাঁদনিকে দেখতে পারে না, ওর কষ্ট হয়, মনে হয় একটা ছোট্ট মেয়ে ওর প্রিয় মানুষটার ভাগ নিয়েছে। বিদ্বেষ চড়াই হৃদয়ে। সাবিহা এইসব ভাবনায় বুঝছিল। রাত তখন রেগে মেগে ঢুকলো ওর কক্ষে। সাবিয়া হকচকিয়ে বলল, ভাইয়া। রাত কখনো ওর কক্ষে নক না করে আসে না, ইভেন আসেই না। ওই যায় রাতের কক্ষে রাতের সাথে দেখা করতে। রাত রাগী কণ্ঠে বলল, কোন ছেলের খোঁজ নিতে বলেছিস তুই আমাকে? যে তোর বয়ফ্রেন্ড ছিল, সে ছেলেটা এখন বিবাহিত। তুই একটা বিবাহিত ছেলেকে ভালোবাসিস সাবিহা? সাবিহা জানতো রাত এই বিষয়ে অবশ্যই জানতে পারবে। রাতের পক্ষে খবর পাওয়া কোনো টাফ বিষয় না, তবুও লুকিয়েছিল। রাতকে বলার সাহস হয়নি। রাত আবারও বলল, উত্তর দে। চুপ করে আছিস কেন তুই? আমি যখন তাকে ভালোবাসতাম তখন সে বিবাহিত ছিল না। আমি কেন বিবাহিত ছেলেকে ভালোবাসিনি? বরং আমি ভালোবাসার পর, সম্পর্কে যাওয়ার পর সে বিয়ে করেছে। সাবিহা অস্থির স্বরে বলল। রাত শান্ত কণ্ঠে বলল, যেভাবে হোক বিয়ে হয়েছে, একটা বিবাহিত ছেলেকে আবদার করিস আমার কাছে? লজ্জা করলো না তোর? অবশ্য লজ্জা করবে কেন? মায়ের থেকে তো শিখেছিস এসব। সাবিহা নিজের অন্যায় কোনা চেপে ধরল। রাত এখন ওর মাকে নিয়ে কথা শোনাবে ওকে? যতই হোক, ওর মা যতই খারাপ কাজই করুক না কেন, তবুও ওর মা। সাবিহার খারাপ লাগছে। সাবিহা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ভালোবাসা অপরাধ ভাইয়া। ভালোবাসা অপরাধ না সাবিহা, কিন্তু আরেকজনের স্বামীকে চাওয়া অপরাধ। একটা সংসার ভাঙা অপরাধ। অনেক বড় অপরাধ। তুই তোর মায়ের মেয়ে, কিন্তু পাশাপাশি আমার বোনও। আমি তোকে এত বড় অন্যায় করতে দেব না। সাবিহার ভয় লাগছে। রাত সহজে রাগে না। খুব শান্ত একটা ছেলেও, কিন্তু রাগলে সব শেষ করে দেয়, ধ্বংসবি শেষ করে দেয়। সাবিহা মনে মনে সাহস সঞ্চার করে বলল, আমি ওকে ভালোবাসি ভাই, আমার ওকে চাই। আমি ওকে অনেক ভোলার চেষ্টা করেছি, মনকে বুঝ দিয়েছি সে বিবাহিত, কিন্তু আমি মুভ অন করতে পারছি না। আমি ওরা বলতেও পারছি না। রাত এবার রেগে মেগে বলল, ভালোবাসলেই হলো আরেকজনের স্বামীর উপর নজর দিস? লজ্জা লাগে না? মেয়েটার কি হবে একবার ভেবেছিস? তোর জন্য আরেকটা মেয়ের গায়ে ডিভোর্সের ডাক লাগবে। তাতে আমার কি? আমি কেন অন্য মেয়ের কথা ভাবতে যাব? আমার শুধু আমার ভালোবাসাকে লাগবে। আমি শুধু আমার কথাই ভাববো। অন্য মেয়ের চলে যাক। আর তুমি আমাকে আটকাতে পারবে না। সাবিহা পুরোটা সময় মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল। এক পলক রাতের পানে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল ও। রাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাবিহার দিকে। ক্ষণকাল পর একপাশে হেসে বলল, আমি ভেবেছিলাম তুই আমার বোন। তোর মাথায় অন্তত এসব আসবে না। তুই আমার কষ্ট দেখিসনি সাবিহা? একটা ব্রোকেন ফ্যামিলি কেমন হয় বুঝোস? তোর মা খুব শান্তিতে আছে, আমার মাকে অশান্তিতে ফেলে। ১২ মাসের মধ্যে ১১ মাস তোর বাপ মায়ের কথা বন্ধ থাকে। সে অন্যের সংসার ভেঙে সুখী হতে পারেনি, তুইও পারবি না। আমি বোকারে। তোকে ওই মহিলার মেয়ে না ভেবে নিজের বোন ভেবেছি। কিন্তু আমার মাথায় রাখা উচিত ছিল, রক্ত নিজের আসল রূপ তো নিশ্চয় দেখাবে। তোর মা আমার মায়ের সংসার ভেঙেছে, কিন্তু তোকে আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে দেব না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। প্রায় ১ সপ্তাহ যাওয়ার পরও চাঁদনির জ্বর ছাড়ল না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে আধার অবস্থা কাইল করে ফেললো ওর। সাথে ওর এক্সট্রা রেস্ট্রিকশনও তো আছেই। চাঁদনি কক্ষের বাইরে পর্যন্ত বেরোতে পারেনি, এতটা দুর্বল ছিল ও। আধার অনেকবার সরি বলেছে ওকে। ও এভাবে মারতে চায়নি, রাগ উঠেছিল, কন্ট্রোল করতে পারেনি। চাঁদনির অবস্থা দেখে এখন ভীষণ অপরাধ বুকে ভুগছে, ব্লা ব্লা। অথচ চাঁদনি সরিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে ফুটে আছে এখনো সেই রাতটা। সেই রাতে ঘটা প্রত্যেকটা ঘটনা ওর জন্য নাইটমেয়ার ছিল। আদেরকে মাফ করতে পারছে না ও কোনো মতেই। তটিনী প্রতিদিন আসে ওকে পড়াতে, ওর জোর গায়ে তটিনীর কাছে পড়তে বসে। আদের অবশ্য মানা করেছিল, এত অসুস্থতা নিয়ে পড়াশোনার দরকার নেই। চাঁদনি জোর গলায় বলেছিল ও পড়বে। মিড টার্মে দরকার হলে ফেল আসুক, তবুও এক্সাম দেবে। এমনিতে টিউটোরিয়াল পরীক্ষা একটিও দিতে পারেনি চাঁদনি। আদার ওর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে, ক্লাসের গ্রুপে নোটিশ এসেছে। আর কয়েকদিন পর থেকে মিড টার্ম পরীক্ষা। এদিকে চাঁদনির একটা চ্যাপ্টারও ভালো করে পড়া হয়নি। ও খুব সমস্যায় পড়ে গেছে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ না পড়ার ফলে হারে হারে টের পাচ্ছে। তার উপর আবারও আরেকটা প্র্যাকটিক্যাল লেখা হয়নি ওর। একদিকে ক্লাস সবাই সাইন করে নিয়ে ফেলেছে, চাঁদনির অবস্থা ছেড়ে দে বা কেঁদে বাঁচি। সব একসাথে এসে পড়েছে মাথার ওপর। আদের ওকে প্র্যাকটিক্যাল লিখতে হেল্প করেছে, নিজের পড়াশোনা ম্যানেজ করে চাঁদনিকে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছে। চাঁদনিকে এখন আধারের রুমেই থাকতে হয়। চাঁদনি অনেক রিকোয়েস্ট করেছে ওকে ওর রুমের চাবি দিয়ে দিতে। প্রথম দিন থেকে থাকতে থাকতে ঘরটার উপর মায়া বসে গেছে। আধারের রুমে কমফোর্টেবল থাকতে পারে না ও। আধারও শোনেনি। পরে অবশ্য চাঁদনি পড়াশোনায় অমনোযোগী হয়, ওকে রুমের চাবি দিয়ে দিয়েছে। পড়াশোনা ও নিজের রুম করে
রাত হলে আধে টেনে নিয়ে যায় ওকে নিচের রুমে। শুধু পড়ার জন্যই ও এই নিচের রুমে আসতে পারে। অন্যথায় সব কাজ ওকে আধারের রুমেই করতে হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার থাকে ওদের মাঝে। কোলবালিশের দুপাশে দুজন মানুষ। একটা শব্দ কথা বলে না একজন আরেকজনের সাথে। তবুও আধারকে নিজের জেদ রচিতেই হবে। এখন সিআইডির মতো পিছে পড়েছে চাঁদনি। কোনো কাজ চাঁদনিতে শান্তিতে করতে পারছে না। চাঁদনি পড়ছে রাত 12টা বাজে। আধারের রুমে না যাওয়ার জন্য এখনো পড়াশোনার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। পড়া না থাকলেও টেবিলে বসে থাকে, যাতে আধার ডাকতে এলে বলতে পারে এখন পড়ছে ও। এই কক্ষে যেতে পারবে না। আধার শুধু একটা ব্যাপারে চাঁদনির সাথে জোর করে না। চাঁদের পৃষ্ঠা পড়ে ম্যাথ করে ক্লান্ত হয়ে কলম রাখে। অনেকক্ষণ ধরে পিঠ ঠেকিয়ে বসতে বসতে পিঠে ব্যথা হয়ে গেছে চাঁদনি। গা ছেড়ে বসলো। মোবাইলে একটা গান প্লে করে শুনতে থাকলো। অন্য মনস্ক হয়ে দরজার দিকে তাকাতেই বুক ধক করে উঠলো ওর। চাঁদনি আতকে চিল্লানি দিল। আ আধার বুকের সাথে দুহাত গুজে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে হালকা গোলাপি রঙের মিশ্রণে প্রলেপ লেপটানো। চুলগুলো কপালের ওপরে পড়ে আছে সব সময়ের মতো। চাঁদনি উদ্বিগ্ন স্বরে আওড়ালো, এগুলো কি? আমি তোমাকে ভূত ভেবেছিলাম। আধার এগিয়ে কাঁটা মারলো ওর মাথায়, নাক মুখ কুঁচকে বলল, এই তোর পড়াশোনা, আয় আমার সাথে আয়। চাকরি তড়িঘড়ি করে বলল, আরে আমি সত্যিই পড়ছিলাম, ম্যাপ করার ফাঁকে একটু ব্রেক নিয়েছিলাম, তখনই তুমি এলে। অথচ পড়ার সময় দেখো না। আমি যাবো না, আমি এখন এখানেই থাকবো। তুই যাবি না? তোর ঘাড় যাবে, প্লিজ। আজকে আমার অনেক পড়া আছে। তো পড়া মানা করেছি আমি তোকে? আধারকে বিছানার উপর বসলো। চাঁদনি অনুরোধ করে বলল, আজকে থেকে এখানে থাকি। থাক। আমি কি মানা করেছি নাকি? চাঁদনি মুখ বাঁকালো। আধার মানা করলো না। ট্রলি ব্যাগের মতো টেনে হিস্ট্রি নিয়ে যায়। আধার বলল, পরশু থেকে তা তোর এক্সাম প্রিপারেশন কেমন? ভালো না? কোনো মতো টেনে টুনে পাস করে ইজ্জতটুকু রাখিস আমার। চাঁদনি আধারের দিকে তাকালো, উদ্গ্রীব স্বরে বলল, তোমার মুখে এগুলো কি? ফেস প্যাক? ছেলেরাও ফেস প্যাক দেয়? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে ছেলেরা ফেস প্যাক দিতে পারবে না? আধার মুখ ধুয়ে আসলো বেসিন থেকে। চাঁদনি মুখ লটকে তাকিয়ে আছে ওর দিকে। আধার টাওয়াল দিয়ে মুখ মুছে না, টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছলো। বিছানার উপর বসে লিকুইড মারতে থাকলো মুখে। চাঁদের প্রশ্ন করলো, আবার এগুলো কি দিচ্ছ মুখে? সিরাম চিনিস না? না তো। তোকে আমি এমনি এমনি গাইয়া বলি? চাঁদনি মুখ পাকালো, নাক কুচকে বলল, এসব দিলে কি হয়? ধপধপে ফর্সা হয়ে যাব। এগুলো দিলে স্কিন কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে, যাকে বলে গ্লাস স্কিন। আমার মুখ সফট আর স্মুথ হয়ে যাবে। তাহলে আর নেতার দিকে চোখ যাবে না তোর। সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে, হাইড্রেট এবং উজ্জ্বলতা আনে। আধার ব্যাখ্যা করলো। চাঁদনি অবাক স্বরে বলল, সিরিয়াসলি আধার ভাই, এই কথার রেস ধরে এত ধৈর্য করছো তুমি? যথেষ্ট ফর্সা আছো, তোমার গায়ের রং আমার ড্রিম। অথচ তুমি আরো ফর্সা হতে চাচ্ছ আল্লাহর দেওয়া সৌন্দর্য নিয়ে। কেন স্যাটিসফাইড হতে পারছো না? এসব মেখো না, স্কিন খারাপ হয়ে যাবে আরো। তোরে কইছে। তুই বেশি জানোস। আমার নিজের উপর অনেক কনফিডেন্ট আছে। বাট ওই দিন তুই আমার কনফিডেন্ট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস। এটাকে আমার চেয়ে বেশি ফর্সা বলেছিস। এখন আমি তোর চেয়েও অধিক ফর্সা হয়ে দেখাবো। আমি আরো সুন্দর হয়ে যাবো চাঁদনি, দেখবি। তোকে দেখাবো আমি। আমাকে তোর আরো ভালো লাগতেছে। নেতার দিকে আর চোখ দেওয়ার সুযোগই পাবি না। চাঁদনি মনোযোগ দিয়ে শুনলো কথা, অতিষ্ঠ হয়ে বলল, আমি সেসব দুষ্টুমি করে বলেছি আল্লাহ, কেন সিরিয়াসলি নিয়ে নিচ্ছ? এগুলো কোত্থেকে পেয়েছো তুমি? তটিনীর থেকে স্কিন কেয়ার সামলাতে টিপস নিয়েছিলাম। ও অনেক কিছু জানে এসব ব্যাপারে। ওই পাঠিয়েছে। আমি বলেছিলাম আমার জন্য অর্ডার করে দিতে। এসব অনলাইনে অর্ডার করেছে। এগুলোর নাম কি? একটু আগে যেটা মেখেছিলাম ওইটা হলো ফেস প্যাক, ফ্রেশ রোজ ফেস মাস্ক। আর এটা হলো লাকাম অ্যাডভান্স জেনেফিক ইউথ অ্যাক্টিভেটিং সিরাম। বাবা গো, কি কঠিন নাম। ট্রাই করবি? চাঁদনের ইচ্ছে করলো। ওরা ফর্সা হতে মন চাইলো আধারের মতো। চাঁদনের উপর নিচ মাথা নাড়ে। আধার নাকচ করে বলল, না থাক। যেভাবে আছিস সেভাবেই ঠিক আছে। এই রূপেই নেতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস তুই। এখনই এই অবস্থা, ফর্সা হয়ে গেলে দেখা যাবে আমাকে ছেড়ে চলে গেলি আরেকজনকে নিয়ে। সে ভুল তো আমি করছি না চাঁদনি। তোকে তো আমি যেতে দেব না। চাঁদনি কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর ম্যাথ করে মনোযোগ দিল। আধার বসে থাকলো বিছানার ওপর। একটু পর চাঁদনি বলল, দাদা ভাই, একটা ম্যাথ সলভ করে দেবা? কোন চ্যাপ্টারে? জটিল সংখ্যা। আধার এগিয়ে এসে বসলো রুল নিয়ে ওর পাশে। হায়ার ম্যাথ বই নিয়ে একটু সামনের দিকে চুলগুলো প্যাকপ্যাক করে বলল, জটিল সংখ্যা পারিস না? ছি, বুঝছি। তোর রেজাল্ট কেমনে হবে, ইজ্জত আমার যাবে। দাও তো দাও। এমনিতেই এতগুলো চ্যাপ্টার একসাথে সলভ করতে গিয়ে পাগল হওয়ার জোগাড় আমার। তোমার পাস খেতে পারবো না। চাঁদনি টেনে নিতে চাইলো ওর খাতা। আধার শক্ত করে ধরে বলল, ওয়েট করে দিচ্ছি। রাখছিস কেন? আধার ম্যাথটা সলভ করে চাঁদনিকে দিল। চাঁদনি বুঝতে না পেরে বলল, আরেকবার বলো। এতটা সহজ বিষয়টা বুঝিস না? চেঁচালো আধার। চাঁদনি জড়ালো কণ্ঠে বলল, তোমার মতো অত ব্রিলিয়েন্ট না আমি।
আধের মাথা ঠান্ডা করে আরেকবার বোঝে চাঁদনিকে। এদিকে চাঁদনির মাথা হাইপার থাকায় এবারেও বুঝলো না ও। আধার আবার চেঁচালো, দূর, তুই একটা বলদ, পড়াশোনা হবে না তোকে দিয়ে। চাঁদনি আর চেঁচালো না জোরে, যাও তো যাও। এই যে ততিনী আপুই ভালো বোঝায়, তুমি আসলে বোঝাতেই পারো না, দোষ দিচ্ছ আমার ওপর। তুই একটা ফালতু স্টুডেন্ট, গোড়া টিম জানিস তুই ফেল করবি, অভিশাপ দিলাম, বড়দের রেসপেক্ট করতে জানিস না বেয়াদব। এই আধার ভাই, একদম উল্টাপাল্টা অভিশাপ দিবা না। দূর, আমি পড়বই না তোমার কাছে। আধার উঠে দাঁড়িয়ে তপ্তস্বরে বলল, তোরে পড়াবো না আমি। সহজ কথা একেবারে বুঝোস না, মাথায় উল্টোপাল্টা জিনিস করে তোর, তাই মাথ ঢুকছে না। চাঁদনি ফুসতে ফুসতে থাকলো। আধার গিয়ে শুয়ে পড়লো বিছানায়। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানোর ভ্রম ধরলো। চাঁদনি এবার উচ্চস্বরে বলল, এখানে কেন ঘুমাচ্ছ তুমি? এটা আমার রুম, আমার ইচ্ছা এখানেই থাকবো আজ রাতে। আর আস্তে চিল্লা, তোর বাসের মতো কলার সাউন্ডটা কমা। চাঁদনি মুখ ফেরালো, মুডটাই খারাপ করে দিয়েছে এই ছেলেটা। কত সুন্দর মাঠ করছিল। চাঁদনি এতদিন ভেবেছিল আদার চাইলেই তো ওকে পড়াতে পারে। আদার নিঃসন্দেহে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর চেয়েও অনেক অনেক বেশি। তাহলে তটিনী আপুকে কেন রাখলো? চাঁদনি আজ বুঝতে পারলো আদার তটিনীকে রাখলো কেন। এই যে একবার বোঝাতে না বোঝাতেই হাইপার হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু করেছে ওর ওপর। সেখানে তটিনী একটা টপিক 3-4 বার করে বোঝায়, পারলে বলতে বলতেই চাঁদনিকে মুখস্থ করিয়ে দেয়। আধার নিজের রাগ কন্ট্রোল করে চাঁদনিকে বোঝানোর সময় কই। চাঁদনি মুখ পাকালো, আবারও পরে মনোনিবেশ করলো ও। চাঁদনি একটানা পড়লো অনেকটা সময়। পিছু ফিরে আধারকে দেখলো, ওর মনে হচ্ছে আধার এমনিতেও চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি। ও ডাকলো, দাঁড়া ভাই। ঘুমালে না? লাইট জ্বলতেছে, ঘুম তো আসে না। আধার চোখ মেলে বলল। চাঁদনি বলল, আমার এখনো পড়া বাকি, তুমি তোমার রুমে গিয়ে এসো। লাইটের আলোয় কেমনে ঘুম আসবে? তোমার তো আমার মতো আলোয় ঘুমানোর অভ্যাস নেই। সমস্যা নেই, আমার এখানে একলা থাকতে থাকতে ইচ্ছে করছে না ওখানে। আগে কি করে একলা থাকতে? আগে তো তুই চিনি না। আমার একা একা লাগে রে সব জায়গায়। তোকে জোর করে নিজের কাছে রাখতে ভালো লাগে। এখন তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না, কারণ তোর পড়া। কিন্তু আমি তো এখানে থেকে যেতেই পারবো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। আধারের দিকে তাকিয়ে বলল, তোমার রাগটা একটু কমানো উচিত তোমার মনে হয় না? হয়তো, কিন্তু পারি না। তুই জানাস চাঁদ, আমি একজন স্ট্যাটিস মানুষ। কিরকম? যার পুরোটা সময় স্যাড মুড অন থাকে। ওরা নিজেরাও ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেয় না, নিজেও কষ্ট পায়, আরেকজনকেও কষ্ট দেয়। নিজের রাগ কষ্ট আরেকজনের উপর অ্যাপ্লাই করে। তোমার কিসের এত কষ্ট আদার ভাই? তুমি তো জীবনে সব পেয়েছো। বাড়ির সব সদস্যের ফেভারিট চাইল্ড তুমি। তোমাকে সবাই কত আদর করে, তোমার কথার মানে। তারপরেও কিসের এত দুঃখ? আধার বিমর্ষ স্বরে বলল, কি জানি আসলে কি জানোস, আমি না ঢাকায় আসতে চাইনি, বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। আমি চেয়েছিলাম চট্টগ্রামে থাকতে, আমার পরিবারের সাথে। বাবা বলেছে আমি নাকি বিগড়ে যাব অতি আদরে। আমার একটু জীবনটা দেখা দরকার, ভালো জায়গায় পড়াশোনার দরকার। আমাকে 18 বছর বয়সে এখানে পাঠিয়ে দিয়েছে, তাই এখানে এসে বিগড়ে গেছি। ভালো করেছি না? ভালো করনি। বড় বাবা খুব কষ্ট পেয়েছে তোমার কীর্তিকলাপ শুনে। আর আমার কষ্টটা চাঁদ, আমার কষ্টটা কিচ্ছু না? আমার দুঃখগুলো কেউ দেখে না কেন? আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম আমি খুব একা হয়ে পড়েছিলাম। আমার আম্মুর কথা মনে পড়তো, তোর কথা মনে পড়তো, মেজো বাবা চাচু সবার কথা মনে পড়তো। তোর এখানে এখন যেরকম লাগতেছে আমারও তখন এরকমই লাগতো। তুই আমার অ্যাটলিস্ট আমাকে নিজের কষ্টগুলো দেখতে পারিস। আমি কাউকে দেখাতে পারিনি। বাবা সবসময় আমার উপর সবকিছু চাপিয়ে দিয়েছে। আমি কখন নিজের ইচ্ছায় কিছু চুজ করতে পারিনি। বিষয়টা আমার উপর ধীরে ধীরে এতটাই প্রভাব ফেলেছে যে আমি উদ্যত হয়ে গেছি রে। কারো কথা শুনছি না। তাই যখন তোকে বিয়ে করতে চাপাচাপি শুরু করলো আমাকে, ক্ষোভটা আরো বেড়ে গেল আমার। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি মানি। সেটা বাবার উপর রাগ থেকে হোক বা শ্যামলা বলে। বাট আমি তোকে অপমান করতে চাইনি। কিন্তু বাবার করা কাহিনীর কথা মনে পড়লেই আমার রাগ হতো। যে রাগ তোর উপর ঝাড়তাম। অসুস্থতার নাটক পর্যন্ত করেছে আমার সাথে, দেখিসনি? এভাবে সবসময় নিজের অসুস্থতাকে ব্যবহার করেছে। কিন্তু আমি না চাইলে সেদিন কারো সাধ্য ছিল না তোকে আমার সাথে বিয়ে দেওয়ার। তুই বলেছিলি আমাকে বিয়ে করবি না, তোর ঠেকা নাই। বড় বাবার কথা রাখতে বিয়ের পিড়িতে বসেছিস। এটা আমার খুব গায়ে লেগেছিল, ইগো হার্ট হয়েছিল। এই জন্য তোকে বিয়ে করেছি শিক্ষা দেওয়ার জন্য। চাচু অতি আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছিল তোকে। শিক্ষা দিতে পেরেছ? না, কই পারলাম। এখনো তো বেয়াদবি করছিস আমার সাথে। চাঁদনি মুখ কালো করলো, অতিশয় কষ্ট নিয়ে বলল, কিন্তু আমি সামলা, সেটা কি আমার দোষ? আমি তো নিজেই বানাইনি আধার ভাই। তুমি কখনো ভেবেছ তুমি যেসব কথা বলতে আমাকে, সেসব আমার মনে কি প্রভাব ফেলতো? এমন লাগতো যে কেউ আমার বুকটা এরপর ওপর করে দিচ্ছে, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। তুমি আমাকে কুকুরের সাথে পর্যন্ত তুলনা করেছ। আমার চেয়েও এই বাড়িতে একটা কুকুরের দাম বেশি আধার ভাই। আধার মাথা নাড়ালো, না,
তুই বুঝতে ভুল করেছিস। আমি কেন তোকে কুকুরের সাথে তুলনা করব? ওটা কত বড় কথা। একটা কথা জানোস? তুই বলেছিলি চাঁদকে বের করে দিতে। আমি বলেছিলাম তুই চলে যা। কারণ চাঁদ আমার একাকিত্বের সঙ্গী ছিল। তুই বলেছিলি কুকুর পালা হারাম। আমিও জানতাম সেটা। বাট তারপরও তোকে পিঞ্চ মেরে একটা কথা বলতে হতো আমাকে। তাই বলেছি তোর মতো বোঝাকে পালতে পারলে কুকুর পালা বড় কিছু না। এটা নিতান্তই তোকে কষ্ট দিতে বলেছিলাম। কুকুরের সাথে কই তুলনা করলাম? আমার আসলে ভালো লাগে না। ভালো লাগে। কেউ আমাকে ভুল বুঝলে, কেউ আমার ইগোয়েটিক, খারাপ, রুড, কর্কশ ভাষী এসব ভাবলে আমার মনে, মনে শান্তি পাই। কেউ আমাকে ঘৃণা করলে আমার ভালো লাগে। ভাবি, এত ভালো হয়ে কি করব? একদিন তো মরেই যাব। ভালোবাসা সবাই চায়। আমি না হয় ঘৃণাটুকুই গ্রহণ করলাম। কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা কর। ভালোবাসাও চাই না তোর। শুধু তোর সঙ্গ লাগবে। আমার সাথে থাকতে হবে তোকে সবসময়। চাঁদনি মলিন হেসে বলল, তারপরও বোঝো তো, তোমার উপর তো বোঝা হয়ে আছি। থাকবি না। তুই অনেক ভালো করে পড়াশোনা করবি। কয়েক বছর পর অনেক স্ট্যাটাসওয়ালা বড়লোকই হয়ে ফিল্মি স্টাইলে আমার সামনে আসবি। এসে বলবি, মিস্টার আধার সিকদার, মনে আছে আজ থেকে ৫ বছর আগে আপনি আমাকে কালো বলেছিলেন, অপমান করেছিলেন, আমাকে বোঝা বলেছিলেন। এখন দেখুন সে আপনি কোথায় আর আমি কোথায়। পারলে লেভেল দেখুন। আপনার লেভেল দেখুন আর আমার লেভেল দেখুন। আমি আপনার চেয়েও যোগ্য হয়ে ফিরেছি। এরপর আমি তোকে সরি বলবো। এর বেশি কিছু করতে পারবো না কিন্তু। তারপর তুই উদার মনের মানুষ হয়ে সহানুভূতিটা দেখিয়ে আমাকে মাফ করে দিবি। চাঁদনি বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ, জুতো মেরে গরুদান করব। কোত্থেকে পাও এসব কথা? সাবানার মুভি দেখে মোটিভেট হয়েছি। বিক্রান্ত ওর তার উপর প্রচুর বাংলা মুভি দেখি। কি বলো, তুমি সাবানার ফ্যান? আমি তো জানতাম তুমি শুধু ফরেনের মুভি দেখো। একটু পজ দেখানোর জন্য দেখতে হয়। বাট আমি মনে প্রাণে বাঙালি। বাংলা মুভি ডিসুম ডুসুম আমার অনেক ফেভারেট। হয়েছে, থামো। নিজেও ঘুমাও, আমাকেও পড়তে দাও। আচ্ছা, গুড নাইট। আদার ঘুমিয়ে পড়লো। ও অনেকদিন পর চাঁদের সাথে একটু গল্প করতে পেরে এখন শান্তি লাগছে। সকালে আদারে ঘুম ভাঙতে দেখলো চাঁদনি টেবিলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। আড়মোড়া ভেঙে উঠে বসলো ও। মুখ ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে। দরকার হলে ঘাড়ে পিঠে করে ফেলবে। তারপরেও ওর পাশে শুবে না। এত জেদ এই মেয়ের। ওর গায়ে কি অ্যালার্জি আছে? না ওর পাশে বসতে থাকলে এই মেয়ে যা চায়। আধারে মন চাইলো উঠে একটা গাঁটে মারতে মাথায়। তারপর আবার ঘুমন্ত চাঁদনিকে দেখে মায়া হলো। মেয়েটার উপর বড় প্রেশার যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আধার এগিয়ে গিয়ে চাঁদনির পাশে দাঁড়ালো। কাঁধে হাত রেখে ডাকলো, চাঁদ। চাঁদনি উঠলো না। আধার কোলে তুললো ওকে, বিছানায় শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক পলক ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। চাঁদনি সোফা থেকে বসে স্যান্ডউইচ খাচ্ছে। আজ বুয়া আসেনি। আধারও কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। চাঁদনি ঘুমিয়েছিল প্রায় শেষ রাতের দিকে। সকালে ঘুম ভাঙল না ওর। ঘুম ভাঙল প্রায় দুপুর ১২টার দিকে। এরপর থেকে ও একবারও আধারকে দেখেনি। চাঁদনি আধারকে খুঁজতেও হয়রান লাগে। এত বড় ফ্ল্যাট, ওর শুধু দুজন মানুষ থাকে। আগে আধার একা কি করে থাকতো এইভাবেই কুল পায় না ও। মানুষ এত বিলাসিতা, শুধু একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে। আধারকে না দেখলে বুঝতো না চাঁদনি। অবশ্য ওর সবকিছুতেই বেশি বেশি। চাঁদনি স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে না। না পারতে খাচ্ছে ও। বুয়া না আসলে আধার এই মাস্ট বানাবেই বানাবে। কি করে খায় কে জানে। চাঁদনি পানি দিয়ে গিলে বহু কষ্টে শেষ করার চেষ্টা করলো। আধার তখনই নামলো সিঁড়ি বেয়ে। চাঁদনির মুখে তখন খাবার ঠাসা। কোনো মতে প্রশ্ন করলো, কই ছিলে এতক্ষণ? মিস করছিলি? বয়ে গেছে। চাঁদনি মুখের খাবার শেষ করলো। আধার ওর পাশে বসে বলল, কি শোক তোর চাঁদ। ১২টা বাজে ঘুম থেকে উঠিস। ঘুম থেকে উঠেই দেখিস সবকিছু রেডি করা আছে তোর জন্য। কপাল পোড়া তো আমি না। বাস কেন মারছো, হ্যাঁ? আমি কি বলেছি আমি রান্না করতে পারবো না? তুমি তো কিচেনে যেতে দাও না। আমার কি দরকার? বানালে তোমার স্যান্ডউইচের চেয়ে ভালো কিছুই বানাবো। আধার তাকালো ওর দিকে, বলল, তোর স্যান্ডউইচ খেতে ভালো লাগে না? অ্যাকচুয়ালি আমার এটাই পছন্দ। বানাতেও কম সময় লাগে। তুই বল তুই কি খাবি? আমি ওইটাই বানাবো এরপর থেকে। কিন্তু হ্যাঁ, কঠিন কোনো রেসিপি বলা যাবে না। লাগবে না কিছু। বল, তোর তো আবার চাচুকে বিচার দেওয়ার স্বভাব। পরে দেখা গেল বললি, তোকে খেতে না দিয়ে অত্যাচার করেছি। চাঁদনি নাক কুচকে তাকালো। আধার ওর হাত টেনে ওকে হাঁটুর উপর বসালো। গালে টোকা দিয়ে বলল, দাগগুলো যায় না কেন? এতবার অয়েন্টমেন্ট লাগানোর পরও ফিকে হয়ে আছে। এগুলো খুবই বিরক্ত করছে আমাকে। তোমার বদৌলতেই পাওয়া। সেজন্য বেশি খারাপ লাগছে। নিজের দোষের ছাপ বেশিক্ষণ রাখতে নেই। অথচ তোর গালে আমার অমানুষত্বের ছাপ রয়ে গেছে। বারবার আমার দোষটা মনে করিয়ে দিচ্ছে। চাঁদনি উঠতে চাইলে আধার হাত দিয়ে চেপে ধরল ওকে। মেয়েটা সবসময় ওর থেকে দূরে থাকতে চায়। কথা শোনায়। আধারের কোনো কথাই ওর উপর প্রভাব ফেলে না। এসব আধারের খুব গায়ে লাগে খুব। এই যে মেয়েটা অসুস্থ অবস্থায় ছুটতে চলেছে। এখানেই তো আধারের ইকো, অ্যাটিটিউড, কনফিডেন্স সব ধূলিসাৎ হয়ে যায়। আধার মানতে পারে না চাঁদনির অবহেলা, অবজ্ঞা।
এইসব তো ও করতো অতীতে। কিন্তু এভাবে যে পাশের টানা উল্টে যাবে আধার সেটা ভাবতেই পারেনি। আধার চাঁদনির চুলগুলো সামনে ঠেকিয়ে কপালে ঠেকায় ওর পিঠ। উদাস স্বরে জানতে চাইলো, চাঁদ, বিরিয়ানি খাবেই? আমার খেতে ইচ্ছে করছে। আমারও, কিন্তু বানাবে কে? আজ তো বুয়া আসেনি। আমি তো পারি না বানাতে। আমি বানাবো। আমি থাকলে তুই কেন রান্না করতে যাবি? তুমি বিরিয়ানি রাঁধতে পারো? তোর জামাই সব পারে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসলো, ব্যঙ্গ করে বলল, আমার জামাই? হ্যাঁ, তোর জামাই, পুরোটাই তোর। পুরোটা আমার না। এখানে অর্পিতা আপু, সাবিহা আপু, আরো নাম না জানা অনেকের ভাগ আছে। আমি এমনিতে নামেই পেয়েছি, কিন্তু অধিকার আছে অন্যদের। আধার পুরো কোচকে বলল, হ, তুই আমাকে ১২ ভাতারি বলছিস? বলছি, ক্যারেক্টারলেস বলেছি। তুই আমাকে ক্যারেক্টারলেস বলতে পারলি? পারছি। যা, সইলাম সব। কিন্তু অন্যদের অধিকার আছে এটা বলে সস্তা বানিয়ে দিস না। তোকে কাবিন করে নিজেকে শুধু তোকে দিয়েছি চাঁদনি, অন্য কাউকে অধিকার দিয়েছি অপবাদ দিলে সেটা মানতে পারবো না। আমি অধিকার চাইনি। প্রথম দিন তুমি বলেছিলে স্ত্রী হওয়ার চেষ্টা যাতে না করি, তাই কখনো করিনি। তুমি তোমার নিজের কথা নিজে ভুলে যেতে পারো, গিরগিটির মতো সবসময় কথা বদলাতে পারো, কখনো পুতুলের মতো কুড়িয়ে নিয়ে কখনো চলে ফেলে দিতে পারো, কিন্তু আমার প্রতি তোমার অবজ্ঞা আমি ভুলতে পারবো না। আমার মাথায় সেট হয়ে গেছে আমি তোমার জন্য সবসময় কালের ড্রামই থাকবো। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার আটকালো না ওকে। চাঁদনি বলল, আসো, বিরিয়ানি বানাতে হেল্প করি তোমাকে। লাগবে না, তুই যা, আমি বানাতে পারবো। আধার চাঁদনির হেল্প নিল না। অবশ্য চাঁদনি ২-৩ বার কিচেনে উকি দিয়েছিল। আধার তখন খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। কিচেনের অতিরিক্ত তাপে বোধহয় টি শার্টও খুলে ফেলেছে। কালি গায়ে মানুষ রান্নাও করে, আর কি কিছু দেখতে হবে চাঁদনিকে এই বাড়িতে। ওর অস্বস্তি হয় আধারকে এভাবে দেখতে। আধার সেসব বুঝতে পেরে কাজগুলো আরো বেশি বেশি করে করে। আধার রান্না শেষে চাঁদনিকে ডাকলো। বিরিয়ানির ঘ্রাণে তখন পুরো ড্রয়িং রুম মাতোয়ারা। চাঁদনি দেখে নামলো আধার গোসল সেরে এসেছে। এখন আর খালি গায়ে নেই ও, টি শার্ট পরে এসেছে। চাঁদনি স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আধার টেবিলে সবকিছু এনে রাখছিল। চাঁদনি গিয়ে চেয়ারে বসলো। আধার বিরিয়ানি বেড়ে দিল ওর প্লেটে। শুরু কর। আধার নিজেও বসলো। চাঁদনির আর আর চোখে তাকিয়ে বলল, খালি গায়ে কে রান্না করে? আমি। তোর কোনো সমস্যা? তোকে দেখতে বলেছি আমি। চাঁদনি দুপাশে মাথা নাড়লো। আধার বলল, খেয়ে বল কেমন হয়েছে। চাঁদনি এক লোকমা মুখে দিয়ে আবেশে চোখ বুঝলো। নিঃশব্দে রান্নাটা অনেক মজা হয়েছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, অনেক মজা। তুমি এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারো? জানতাম না তো। বাড়িতে কখনো বানাইনি, তুই জানিস না। এখানে এসে শখের বশেই বানাইতাম। তুমি সব রান্না পারো আধার ভাই? হুম। চাঁদনি খাবারে মনোযোগ দিল। ও খুবই কম ভাত খায়। বড় চামচে জাস্ট ১ চামচ ভাত নেয়। কিন্তু আজ ১.৫ প্লেট বিরিয়ানি শেষ করলো ও। বিরিয়ানি ওর খুব পছন্দের। কিন্তু এখন থেকে সেটা একজন নির্দিষ্ট মানুষের হাতে বানানো হয়ে গেল। চাঁদনির জ্বর ওঠার পর থেকে আধার বহুদিন ভার্সিটিতে আসেনি। পড়াশোনার শেষের দিকে এসে সবকিছুতে খুব গ্যাপ পড়ে যাচ্ছে ওর। ওই যে মানুষ বলে, বিয়ে করার পর কি আর পড়াশোনা চালিয়ে যাওয়া যায় না? আধারের এখন মনে হয় যায় না। দুই নৌকায় পা দিয়ে আসলেই চলা যায় না। চাঁদনিকেও পড়াশোনা নিয়ে চাপ দেয়, মনোযোগ দিতে বলে। অথচ ওর মনোভাব বিচ্ছিন্ন হয়েছে অনেক আগেই। গ্রাম থেকে আসার পর যতটা ডিসিপ্লিনড স্টুডেন্ট ছিল ও, এখন তার এক ভাগও নেই। সংসার আর পড়াশোনার একে অপরের বর্গের বাস্তনুপাতি। দুটো একসাথে কখনোই ভালোভাবে কন্টিনিউ করা যায় না। গেলেও সেখানে পারিবারিক সাপোর্ট থাকতে হয়। আধারের মূল জিনিসটাই নেই। ও পরিবারের মানুষজন খালি চাপ দিতে পারে। আধার লাইব্রেরিতে বসে আছে। ও আজ খুব সকাল সকাল এসেছে, ৯টারও আগে। চাঁদনির পরীক্ষা ৯টা থেকে। আধার ওকে ড্রপ করে দিয়ে ডিরেক্ট এখানে চলে এসেছে। আধার বইয়ের পাতায় খুব মনোযোগী। ওর মনোযোগ খণ্ডন করে এক নারী ডাকে উঠল, ভাইয়া। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো। পড়াশোনার সময় ডিস্টার্ব ওর একদম পছন্দ না। ফ্রেশ মাইন্ডে পড়ার জন্য লাইব্রেরিতে চলে এসেছে। এখানেও শান্তি নেই। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। আরে, ওই দিনের ওই লাভ লেটার দেওয়া মেয়েটা যে আধারের পেছনে হাত ধুয়ে পড়েছে, তার চোখে মুখে খুশির চিলি, যেন খুব দামি কিছু পেয়ে গেছে। সে বলল, ভাইয়া, আমি তামান্না। আধার চিনতে পারলো ওকে, কিন্তু না চেনার ভং করে ব্রু কুঁচকে বলল, তামান্না কে? আমি তোমাকে চিনি। মেয়েটার মুখের হাসি মিয়ে গেল। আবার হেসে বলল, আমাকে চেনেননি? ওই যে চিঠি দিয়েছিলাম, আপনি তো আর উত্তর দিলেন না। ও, তুমি? চিনেছি। মেয়েটা বেজায় খুশি হলো। পলক ঝাপটে সরল করে বলল, ভাইয়া, আপনার উত্তর কি? আমি অনেকদিন ধরে আপনাকে খুঁজছি, কিন্তু আপনি ভার্সিটিতে আসেন না অনেকদিন। আই মিস ইউ সো মাচ। আধার মিষ্টি করে হাসলো। ঘায়াল করা হাসিতে লজ্জায় মাথা নুয়ে ফেললো ও। অথচ ও সব মুগ্ধ তাকে কর্পূরের মতো উড়িয়ে দিল। আধার বলল, আমার বিয়ে হয়ে গেছে খালাম্মা। আকাশ থেকে পড়ল চেড়ে। চিল্লিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? সিনিয়রকে প্রেমের প্রস্তাব দাও, লজ্জা করে না? এসেছো ২ দিন হচ্ছে না, অথচ হাত ধুয়ে পড়েছো আমার পেছনে। আরেকবার যদি তুমি আমাকে বিরক্ত করো। মেয়েটা মুখের কথা কেড়ে নিয়ে বলল,
কিন্তু আমি তো জানতাম আপনার বিয়ে হয়নি। বর্তমানে আপনার কোনো গার্লফ্রেন্ডও নেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড নেই, বউ আছে। ওর জ্বর ছিল, তাই আসতে পারেনি অনেকদিন। মেয়েটার তবুও বিশ্বাস হলো না। ও তীক্ষ্ণ স্বরে বলল, আপনি আমার থেকে পিছু ছাড়ানোর জন্য বলছেন, তাই না? আপনি অনেক রিলেশন করেছেন, বাট সবার সাথে তো আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে। এখনকার একটা মানুষ জানে না আপনি বিবাহিত। আদার শাসিয়ে বলল, কাউকে জানায়নি তাই। লিসেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। আগে রিলেশন থাকলেও বিয়ের পর থেকে সব মেয়েকে আমি ভাইয়ের নজরে দেখি। আমার বউ ছাড়া এই দুনিয়ার সব মেয়ে আমার পাতানো বোন। সেই হিসাবে তোমাকে আমি ছোট বোন ভাবতে পারি। পরের বার থেকে যদি আর একবার আমার পেছনে পড়ো তুমি, এই ভার্সিটিতে টেকা মুশকিল হয়ে যাবে তোমার জন্য। মাইন্ড ইট। আধার টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। গতকাল রাতে কোনো এক অচেনা কারণে ওর ঘুম হয়নি। ইদানিং চাঁদনির জন্য ওর খুব মন পড়ে। মেয়েটা ওর সাথে আছে, তবুও বুকে কেমন যেন খালি খালি লাগে। এই দৃশ্যের দূরত্ব ওর ভালো লাগছে না। না ভালো লাগে চাঁদনির অবজ্ঞা। ওদিকে মেয়েটার এক্সাম কেমন হচ্ছে কে জানে। আধার উল্টোপাল্টা স্বপ্ন দেখে। প্রফেসর লেকচার দিচ্ছে বোর্ডের সামনে দাঁড়িয়ে। আধার ওর বন্ধুর লাস্ট বেঞ্চের আগের বেঞ্চে বসে আছে। আধার মাঝখানে বসে ঘুমোচ্ছে। ওর দুপাশে কাটাকাটি করে বসে আছে আমান, মাহাদি, রাবির। সামনে তটিনী আর সাবিহা বসে আছে। সবাই ক্লাসে খুব মনোযোগী। আধার সেই ক্লাসে আসা থেকে ঘুমাচ্ছে। প্রফেসর লেকচার দিতে দিতে ক্লাসের শেষ প্রান্তে এগিয়ে এলেন। আমান কনুইতে গুঁতে দিল আধারকে। ফিসফিস করে বলল, আধার, স্যার আসছে, ওঠ। আজকে তোর ইজ্জত নিলামে উঠবে, নয়তো। এই বেটা, ওঠ। আধার চপরকীয় শব্দ করে হাত ছড়িয়ে দিল ওর। তিনজন অনেক গতিও আধারকে তুলতে পারল না। প্রফেসর প্রফেসরের ওকে চোখে পড়তেই সেখানে দাঁড়ালেন তিনি। ব্রু উঁচিয়ে দেখলেন আধারকে। গভীর স্বরে বললেন, ও ঘুমোচ্ছে কেন? অসুস্থ স্যার, হেডেক হচ্ছে, তাই হেড ডাউন করে রেখেছে। বাহাদি ঝটপট মিথ্যে বলল। ও মিথ্যা বলায় খুব পারদর্শী। সিচুয়েশন বুঝে খুব হ্যান্ডেল করতে পারে। প্রফেসর বিশ্বাস হলো না বোধহয় ওর কথা। এমনিতেও আধারকে তেমন একটা পছন্দ না ওনার। এই বদমাইশ একটা মেয়েবাজ। প্রতি সপ্তাহে একে নতুন মেয়ের সাথে দেখা যায়। ক্যান্টিনে লাইব্রেরিতে বসে থাকতে দেখা যায়। আর এসবের ঘোর বিরোধী তিনি। খালি পড়াশোনায় ভালো হলেই হয় না, চরিত্রটাও থাকতে হয়। গম্ভীর স্বরে ডাকলেন, আধার, এই ছেলে। আধার, উঠ না। প্রফেসর ধমকালেন। আধার আধার চোখ কচলে উঠে বসলো। হামি তুলে বহু কষ্টে চোখ মেলে স্যারের দিকে তাকালো। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। প্রফেসর পুরো কুচকে বললেন, এটা ঘুমানোর জায়গা? লেকচার শোনার দরকার নেই। রাতে ঘুমাওনি? আধার মনে মনে কয়েকটা গালি ছাড়লো। তবুও কাতস্বরে মুখে বলল, সরি স্যার। বেরো ক্লাস থেকে। বাট স্যার, যাও। আধার মুখ ফুলিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ও নিঃসন্দেহে বেশিরভাগ প্রফেসরের চোখের মণি। গুটি কয়েক প্রেম বিদ্বেষী টিচার ছাড়া বেশিরভাগ টিচারই আধারকে ফেভারিট স্টুডেন্ট মানে। এর প্রেজেন্টেশন প্রজেক্ট খুব ভালো হয়। আর ফিমেল টিচাররা তো চোখে হারাই বললেই চলে। এই প্রফেসরকে ওর একদম পছন্দ না। সারাক্ষণ খিটখিট করতে থাকে ওর সাথে। ক্যান্টিনের টেবিলে বসে আছে একটা জবরদস্ত ঘুম দিল আধার। ওর বন্ধুরা সবাই সেই প্রফেসরের ক্লাস করে ওকে খুঁজতে পেরিয়ে এসেছে। সবাই ক্যান্টিনে এসে বসে আছে। সাবিয়া কালে হাত দিয়ে তাকিয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। সূর্যরশ্মি গলিয়ে পড়ছে ওর মুখে। আচ্ছা, ছেলেটা দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছে কেন? কেন এতটা সুন্দর হয়ে যাচ্ছে? সাবিয়ার আফসোস আরো তরতরিয়ে বেড়ে যায়। বুকের হাহাকার শূন্যতার পাল্লা দিয়ে বাড়ে। আধার উঠে বসে জিন্সের পকেট থেকে সিরাম বের করে আবার সিরাম মাখলো। ওর চোখের মনি গাঢ় বাদামি, রোদের তাপে জ্বলজ্বল করছে। সাবিহা দৃষ্টি সরালো। ছেলেটা সকাল থেকে কিছুক্ষণ পরপর এসব মাখছে। তটিনীর দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, ও কি পাগল হয়ে গেছে? তটিনী উত্তর দিল, ফর্সা হওয়ার ভূত চেপেছে মাথায়। আর কত ফর্সা হতে চাচ্ছে ও? এরপর কি কোরিয়ান হবে নাকি? হয়তো। ওর তো সবকিছুতেই বেশি বেশি বলদ একটা। ও যে পাগল সেটা আজকের কথা। তাও ঠিক। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওদের দুজনের দিকে। রাবির আর আমান মাহাদিকে নিয়ে কথা বলছে। মাহাদি বহু কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছে। ওর অতিরিক্ত মিথ্যা বলার জন্য কোনো মেয়ে ওর সাথে 1 মাসের বেশি টিকে না। ওর ধারণা মিথ্যা বলা একটা আর্ট, আর মাহাদি সেই আর্টের আর্টিস্ট। মাহাদি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এলো। ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করাতে একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসে ওদের সাথে পরিচয় করিয়ে বলল, মিট উইথ হার, আমার গার্লফ্রেন্ড। আধার অবাক স্বরে বলল, আনায়া? মেয়েটা খুশি হয়ে ডাকলো, আধার তুমি? তুই ওকে চিনিস আধার? মাহাদির কথায় আধার আমতামতা করে বলল, হ্যাঁ, ওদের ওরিয়েন্টেশনের দিন পরিচয় হয়েছিল। ওকে কলম দিয়ে হেল্প করেছিলাম। কোন কলম দিয়েছিস জিজ্ঞেস কর। এমন ঝটপট বলল। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। গলা খাকারি দিয়ে বলল, বলপেন দিয়েছিলাম, ম্যাটাডোর অল টাইম। মাহাদি কিছুক্ষণ মুখ লটকে তাকিয়ে থাকলো ওদের দিকে। পরক্ষণে হাইপার হয়ে বলল, কলমই তো দিয়েছিস না, অন্য কিছু তো দিসনি। আধার দুপাশে মাথা নেড়ে বলল, না, আর কি দেব? আমার মতো গরিবের কাছে আর কি থাকতে পারে?
আছে, অনেক কিছুই তো আছে। অন্যের গার্লফ্রেন্ডকে পটানোর একটা হিডেন ট্যালেন্ট আছে তোর কাছে। আর কি লাগে? মাহাতি তাতে দাঁত চেপে বলল। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে আনায়া নিজের ক্লাসের দিকে হাঁটা দিল। মাহাতি ধপ করে বসলো চেয়ারে। কপাল চাপড়ে পড়ল। ফ্ল্যাটিং করার জন্য আমার গার্লফ্রেন্ডকে পেয়েছিলি? এই তুই কি করিসনি? তুই কিছু করিসনি তো? আদার পুরো কুঁচকে বলল। কি করতে বলছিস? বুঝছো না তুমি? সুজি খাও। আমার বউ আছে রে ভাই। কেন আমি অন্য মেয়ের সাথে উল্টোপাল্টা করতে যাব? আমি চাঁদনিকে সব বলবো আধার, দেখিস তুই। বললেও কি করতে পারবে ও আমার? গা ছাড়া ভাবে বলল আধার। খুব অহংকার তোর, তাই না? বিশ্বাস কর। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে চাঁদির জন্য। এই বারো ভাতারই পেয়েছিল ওর কপালে জুটতে। আমার মতো সুন্দর একটা ছেলেকে পেয়েছে, সেটা ওর সাত কপালের ভাগ্য, বুঝেছিস? সুন্দরী ধুয়ে পানি খাবে না ও নিশ্চয়ই, চরিত্রটা ম্যাটার করে। আধার কিন্নস্বরে বলল। সুন্দর ধুয়ে পানি খাবে না, কিন্তু খাবে তো। সাফিয়ে উঠে হনহনিয়ে চলে গেল। আমার ধূপ করে চাপড় বসালো ওর পিঠে। অসলি নষ্টামি আর কত করবি? ভাই আমি কি করলাম? রাবের বিক্কির মতো হাত নাড়িয়ে বলল। ভার্সিটি মেয়েদের সাথে রিলেশনে যাওয়ার সাম্য। তোর ভাই একটু সাবধানে রিলেশনে যাস। কোনটা আধারে ইউজ করা পড়ে যায়, পরে মাহাতির মতোই আফসোস করতে হবে। প্রায় ১ মাস পর চাঁদনির সাথে ওর বন্ধুদের দেখা হয়েছে। ওরা সবাই কি যে খুশি হয়েছিল চাঁদনিকে দেখে। হাসনা আর বৃষ্টি তো শুধু পুরো সময় এটাই ব্যাখ্যা করে গেছে যে ওরা এই ১ মাস কখন কিভাবে চাঁদনিকে মিস করেছে। তবে ওদের সিট একসাথে পড়েনি। শুধু চাঁদনি আর রেহানের সিট একসাথে পড়েছে। ভাগ্যক্রমে দুজনের রোল কেমন করে যেন মিলে গেছে। তুমুল কপি পেস্ট মেরেছে একজন আরেকজনের থেকে। দুজনের খাতা মিলিয়ে দেখলে একটা অক্ষরেরও পার্থক্য পাওয়া যাবে না। পেপার বেশ ভালোই গিয়েছে সবার। হাসনা, বৃষ্টি আর চাঁদনি মিলে গেটের পাশে দাঁড়িয়ে গল্প করছে। রেহান আর সিয়াম প্ল্যান করে কোথাও ঘুরতে গেছে। ওদের নাকি আগে থেকে প্ল্যান ছিল এক্সাম শেষে কোথাও ঘুরতে যাবে। হাসনা আর বৃষ্টি চায়নি। চাঁদনি এবারে আর কোনো রিস্ক নেয়নি। বন্ধুদের প্রশ্নের সম্মুখে ও বলেছে ওর ফ্যামিলি ওকে সে রাতে অনেক বকেছে। ওরা খুব করে সান্ত্বনা দিয়েছে চাঁদনিকে, কিন্তু ওরা কি করে জানবে এর চেয়েও অনেকটা খারাপ ঘটেছে চাঁদনির সাথে। চাঁদনি মন খারাপ হবে বলে হাসনা আর বৃষ্টি ঘুরতে যায়নি। ওরা কথা বলতে থাকলো। গেটের বাইরে বেরিয়ে এলো। আধার গেটের বাইরে গাড়ির সাথে এলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে রোদ চশমা, শার্টের হাতা গুটিয়ে রেখেছে কোনই পর্যন্ত। চাঁদনিকে দেখতেই ও এগিয়ে এলো, প্রশ্ন করলো, এক্সাম কেমন হলো? ভালো। বৃষ্টি এক পলক আধারের দিকে তাকিয়ে চাঁদনির কানে কানে বলল, উনি কে? চাঁদনি পরিচয় করে দিল, আমার বড় ভাই। হাই ভাইয়া। আধার মিষ্টি করে হাসলো ওদের দিকে তাকিয়ে। হাসনা চাঁদনির পাশ ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে পিচ করে বলল, ওয়াও চাঁদনি, তোর যে একটা বড় ভাই আছে সেটা তো বলিসনি কোনোদিন। তোর ভাইটা কি সুন্দর রে, কিউটের টিকবা। আমার ক্রাশ লিস্টে জায়গা করে নিল। চাঁদনি বোকা বোকা হাসলো। আধের কোনা চোখে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি ঢোক গিলল। আর এখন আবার গালি না খায় ও। আধার বলেছিল চাঁদনি যাতে ওর বন্ধুদের বলে দেয় ও বিবাহিত, কিন্তু চাঁদনি বলেনি। রুচি হয়নি কেন জানো? নিজেই ওকে তো পরিচয় করিয়ে দেয় না। ওর এত কিসের ঠেকা পড়েছে যে যেচে যেচে পরিচয় নেওয়ার। আধার হেসে বলল, ভালো আছো তোমরা? জি ভাইয়া, আপনি কেমন আছেন? ছাদ আমাদের একবারও বলেনি যে ওর একটা বড় ভাই আছে। হাসনা বলল। আধার স্বাভাবিকভাবেই বলল, বড় ভাইয়ের কথা না বললেও অ্যাটলিস্ট এটা তো বলতে পারতো যে ওর একটা স্বামী আছে। তোমার বান্ধবী তো সেটাও বলেনি। কি যাদের বিয়ে হয়ে গেছে? দুজন একসাথে কিছুটা চিল্লিয়ে উঠল। আধার বলল, হ্যাঁ। কেন, তোমাদের বলেনিও? না তো। এই চাঁদ তোর বিয়ে হয়ে গেছে? চাঁদে অসহায় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার কুটিল হাসলো, ব্রো নাচিয়ে ইশারায় বোঝালো, এবার তোর বান্ধবীরা তোকে মিথ্যুক ভাববে। হাসনা কাঁদো কাঁদো মুখ করে তাকালো চাঁদনির দিকে। গাল ফুলিয়ে বলল, এত কম বয়সে বিয়ে হয়ে গেছে তোর? একবারও বলিও না। অথচ আমরা তোর সাথে নিজেদের সব সিক্রেট শেয়ার করি। কিসের এত লুকোচুরি তোর? আমরা কি তোর জামাই নিয়ে পালিয়ে যেতাম? চাঁদনি কিছু বলতে গেল না। হাসনা আর বৃষ্টি ওর কথা শুনল না। হাসনা আধারের দিকে তাকিয়ে বলল, ওর হাজবেন্ড কি খুব বেশি স্ট্রিক্ট ভাইয়া? চাঁদনি আমাদের সাথে ঘুরতে যেতে পারে না। ওর নাকি সেই অনুমতি নেই। না তো। আমাকে দেখে তোমাদের স্ট্রিক্ট মনে হয়? ওর নিজেই যেতে ইচ্ছে করছে না। সে দোষ আমার উপর চাপিয়ে দেয়। অথচ ওর মন ফ্রেশ থাকার জন্য আমি ওকে ঘুরতে যেতে বলি সব সময়। চাঁদনি হা করে তাকালো আধারের দিকে। কি ডাহা মিথ্যাবাজ! হাসনা উদ্বিগ্ন স্বরে বলল, আপনি ওর হাজবেন্ড? হ্যাঁ। কিন্তু বলল যে বড় ভাই। দুটোই। ও আমার চাচাতো বোন। হাসনা এক দৃষ্টে কপাল চাপড়েল। চাঁদনির পাশ পিছে ফিসফিসিয়ে বলল, হাই রে, শেষমেশ বান্ধবীর জামাইয়ের উপর ক্রাশ খেলাম। বলতে তুই বলবি না উনি যে তোর হাজবেন্ড? বাদ নাই টপিক। তুই বললি না কেন? ইম্পর্টেন্ট মনে হয়নি। পরে বলবো সব কাহিনী। প্লিজ কিছু মনে করিস না। তোর জামাইরে আমি এখন থেকে ভাইয়ার চোখে দেখবো। বাট সে ইজ সো কিউট। জিতছিস চাঁদ।
চাঁদনি মলিন হাসলো। জিতছে ও, সত্যিই জিতছে। কিন্তু আধার তো হেরে গেছে ওকে পেয়ে। প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে। চাঁদনি জেতার খুশিটা অনুভব করতে পারেনি। বাহিক্য দিকটা সবাই দেখে, কিন্তু মনের খবর কয়জন রাখে? আকিব সিকদারের মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বেশ কয়েকদিন ধরে উনি চাঁদনির সাথে যোগাযোগ করার চেষ্টা করেই যাচ্ছে, অথচ মেয়েটা কথা বলছে না তার সাথে। প্রতিবার উনি কল করলে আধারই রিসিভ করে। উনি চাঁদনির খোঁজ খবর নাই ওর থেকে, কিন্তু আরেকজনের থেকে মেয়ের খবর জানা, তার নিজের কথা বলার মধ্যে অনেক ফারাক আছে। তার দেহটা এখনো আছে, কিন্তু মন পড়ে আছে চাঁদনির কাছে। চাঁদনির অসুস্থতার কথা জানার পর বহু কষ্টে উনি সময় ম্যানেজ করেছিলেন ঢাকা যাওয়ার জন্য। ভেবেছিলেন এবারে গিয়ে চাঁদনিকে নিয়ে আসবেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। ব্যবসার কাজে আবারও বাইরে যেতে হয়েছিল তাকে, যার ফলে উনি ঢাকায় যেতে পারেননি। চাঁদনি খুব অভিমান করে আছে তার উপর, তিনি বুঝতে পারছেন সে তার দোষ অস্বীকার করে না। মেয়েটার উপর একটার পর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা নিরীহ, নির্দোষ মেয়েটা কিসের কারণে এতটা কষ্ট ভোগ করেছে, অথচ যার আসল দোষী তারা দিব্যি আছে। অর্পিতা ফিরে এসেছে বাড়িতে, যদিও আরমান শিকদার আর বর্ষা বেগম বড় মুখ করে বলেছিলেন অর্পিতার দায়িত্ব তারা নিজেরাই নেবেন, এ বাড়িতে ওর জায়গা দিতে হবে না। কিন্তু ঠিকই অর্পিতা আর ওর স্বামীকে বাড়িতে জায়গা দিয়েছেন। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে অর্ণব শিকদার প্রথমে একটু বকাঝকা করলেও দিন গড়াতে গড়াতে মেনে নিয়েছেন, ওদের থাকতে দিয়েছেন বাড়িতে। অথচ বাড়ির সম্মানের কথা ভাবতে গিয়ে চাঁদের জীবনটা শেষ করে দিয়েছেন তিনি। এইবার তাকে যে করে হোক ঢাকায় যেতেই হবে, বাড়ি ব্যবসা চলেই যাক। কেন সবসময় তাকে বাড়ির ব্যবসা নিয়ে ভাবতে হবে? অন্যদের তো কোনো দায়বদ্ধতা থাকে না। চাঁদনিকে বাড়িতে নিয়ে আসবেন যে কোনো মূল্যেই। পরিবার নিয়ে ভাবতে ভাবতে নিজের সন্তানের দিকে তাকানোর সময় পর্যন্ত পাচ্ছেন না উনি। উনি কেন ওনার মেয়ের ফিউচারটা নষ্ট করে দেবেন? এমনিতেও নষ্ট করতে কোনো কিছু বাকি রাখেননি। কিন্তু এবার আর না। চাঁদনি মেয়ের দায়িত্ব অনেক পালন করেছে। এবার তার বাবার দায়িত্ব পালন করার পালা। ১৬ দিন ব্যাপী চাঁদনির এক্সাম শেষ হয়েছে কাল। এই ১৬ দিন ওর উপরে কি যে গেছে। চাঁদনির মনে হয় পড়াশোনা করার চেয়ে সংসার করা বেশি সোজা। সারাদিন শুয়ে বসে থাকা যায়, আরাম করা যায়। অথচ পড়াশোনা করতে গিয়ে শরীর মস্তিষ্ক সবকিছুর বেহাল দশা। চোখ ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা। সারাদিন জার্নি, গাড়ির জার্নি, এসব কিছু একসাথে কাটাতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছে চাঁদনি। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে চাঁদনি। আধার ওকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। দেখে মনে হচ্ছে এ দুনিয়ায় চাঁদনির চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। আধার ডাকলো, চাঁদ, এভরিথিং ইজ ওকে? নো, কিচ্ছু ঠিক নেই, বাবার কথা মনে পড়ছে। দীর্ঘশ্বাস ফেলে বলল চাঁদনি। আধার কিছুটা দূরত্ব নিয়ে বসলো ওর সাথে। উৎক্ষিপ্ত স্বরে বলল, তুই চাচুর সাথে কথা বলছিস না কেন চাঁদ? তোমার চাচুর সাথে কথা বলার সময় নেই? ভাই, তুই চাচুর দিকটাও একটু বোঝ। ধরতে গেলে পুরো ব্যবসা সামলাতে হয় চাচুকে। বাবা আর মেজো বাবা শুধু নামে আছে, সময় করে উঠতে পারে না। তুই এইসব মনের মধ্যে পুষে রাখলে হবে? চাঁদনি এসবের উত্তর না দিয়ে আদারের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার এক্সাম শেষ হলো চট্টগ্রামে নিয়ে যাবে। এখন তোমার কথা রাখার পালা। এখন তো আমার এক্সাম পড়েছে, কেমনে রাখবো কথা বল? বাবাকে কল করে বলবা? মনে হচ্ছে আসবে না। আমার জন্য আমার জন্য তো তার সময় নেই। একটা মানুষের একটা মানুষের সেইম কথা কয়বার বলতে ইচ্ছে করে। বাবার আমার কথা মনে পড়ে না আধার ভাই। সে তো নিতে আসছে না, তুমিও নিয়ে যাচ্ছ না। খুব অসহায় লাগতেছে নিজেকে, বিশ্বাস করো। চাচ্চু নিতে আসলেও তোকে আমি যেতে দিতাম না। তুই গেলে আমার সাথে যাবি। নিয়ে যাবো যখন বলেছি, তখন কথা রাখবো। বাট আমাকে একটু সময় দিতে হবে। চাঁদনি মুখ কালো করে তাকালো। পুরো বিজনেস বাবাকেই তো সামলাতে হয়। আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। বাট সব কষ্ট আমার বাবাকেই কেন করতে হবে? তুই একটু হেল্প করতে পারো না? এদিকে ইচ্ছেমতো টাকা উড়াও। আধার চোখ ছোট ছোট করে তাকালো, অ্যাটিটিউড নিয়ে বলল, তোর বাপ যেটার বিজনেসে যখন লাল বাতি জ্বলে, তখন সবুজ বাতি জ্বালানোর জন্য আমাকেই লাগে ওদের, বুঝছস? আর টাকা উড়ানোর মতো অ্যাবিলিটি আছে তাই উড়াই। তুই ভাবিস না আমি বাপের টাকায় বসে বসে খাই। বিজনেসে আমার কন্ট্রিবিউশন তোর বাপ যেটার থেকে অনেকাংশে বেশি। ওরা কাজ করে, আমি প্ল্যান দেই, পথ প্রদর্শক আমি, মূল কন্ট্রিবিউটর ছাড়া বিজনেস চলে না। সোফার উপর হাঁটু তুলে তাতে থুতনি টেকিয়ে বসলো চাঁদনি। অনেকক্ষণ নীরবতায় কেটে গেল। নীরবতা ভেঙে আধার বলল, চাঁদ, ছাদে যাবি? ছাদে কেন? এমনি, কতদিন হচ্ছে এসেছিস, অথচ ছাদে যাওয়া হলো না। রুপটপের ভিউটা খুব সুন্দর, সূর্যাস্ত দেখা যাবে ওখান থেকে। তোর মন ভালো হয়ে যাবে। চলো তাহলে। আধার উঠে দাঁড়ালো। চাঁদনির হাত ধরে বলল, চল। হাত ছাড়ো। না, ছাড়ার জন্য তো ধরিনি। অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে, তুই একা পারবি না। একা একা সবকিছু করতে শিখতে হবে তো। সবসময় তো তুমি আমার সাথে নাও থাকতে পারো।
আমি সবসময় তোর সাথে থাকবো চাঁদ। সবসময়, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রতিটা সুন্দর বিকেলে, প্রতিটা অসুন্দর মুহূর্তে। না আমি তোকে ছাড়বো, আর না তুই আমাকে ছাড়তে পারবি। জীবনের প্রতিটা ধাপে তুই আমার সাথেই থাকবি, তোর মুক্তি নেই। গধূলি বিকেল, কিছু সময়ের মধ্যে সূর্য ডুবে যাবে। চাঁদনি নির্বিশেষে তাকিয়ে আছে সেদিকে। ওর চুলগুলো পনিটেল করে বাঁধা, বেবি হেয়ারগুলো ছড়িয়ে আছে মুখের উপর। আদার দাঁড়িয়ে আছে ওর পাশে, বিস্তীর্ণ মাঠের মতো বড় একটা ছাদ, এক সাইডে অনেকগুলো টব রাখা। হালকা বাতাসে চাঁদনির ওড়না উঠছে। আদার আকাশের দিকে তাকিয়ে বলল, রেলিং এ উঠে বসবি? যদি পড়ে যাই? আমি থাকতে তুই পড়ে যাবি? এমন হতে পারে? চাঁদনি তাকালো আধারের দিকে। ও নিজের দু হাতের সাহায্যে রেলিং এ উঠতে পারলো না। দেওয়ালগুলো চাঁদনির চেয়ে একটু উঁচু। আধার উঠতে তাকে সাহায্য করলো। চাঁদনি আকাশের দিকে তাকিয়ে পা দোলায়, লম্বা শ্বাস ফেলে সকল বিষাদ হাওয়ায় উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আধার তাকালো ওর দিকে। ওর গালের দাগগুলো চলে গিয়েছে। হঠাৎ আধারের মনে একটা প্রশ্নের উদ্রেক হলো। ও চাঁদনিকে কালি ড্রাম বলে কেন? হুদাই। চাঁদনি মোটেও কালি ড্রাম না। ওর ফেস কাটিং খুব সুন্দর। আধারের গায়ের রঙের চেয়ে সামান্য টিপ হালকা বলা চলে। তবুও কেন ও চাঁদনিকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে? কেন ওকে বুকে আগলিয়ে কথা বলে? শুধু ওর জেদগুলোর জন্য? আসলে আধার ওর জেদ নিতে পারে না। আধারের একটা মাইন্ডসেট হচ্ছে, ওর আশেপাশের সবার উপরে ওর জেদ রয়েছে। সবাই ওর কথা মানবে, ও যেটা বলবে সেটাই হবে। কিন্তু চাঁদনি ওর কথা শোনে না, এতটা বিদ্বেষ দেখায়। তাই আধারের এমন করে। আধার ঢোক গিলে টোকা দিল চাঁদনির দিকে। চাঁদনি তাকালো ওর দিকে। সরি ফর এভরিথিং চাঁদ। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, বলল, হঠাৎ? তোর সাথে প্রথম থেকে এমনটা করা উচিত হয়নি। তুই খুব কষ্ট পেয়েছিস না রে? চাঁদনি মলিন হেসে বলল, সরি ডাজন্ট ফিক্সড এভরিথিং। তবুও মাফ করা যায় না? আমার খুব খারাপ লাগে। তোর মনটাকে আমি পিষিয়ে দিয়েছি। ছোট্ট একটা হৃদয়কে কত কি সহ্য করেছিস তুই। যেখানে তুই অপরাগ ছিলি, চার চোখে ছেড়ে শুধু মাত্র আমার ভরসায় এখানে এসেছিলি। অথচ আমি তোর সাথে কি অন্যায় না করেছি। আমি খুব করে সরি রে। হা হা, সুন্দর করে নাটক করতে পারো তুমি। তুমি সরি বলে বলে আমাকে কন্ট্রোল করো। তোমার সব কথা মানতে বাধ্য করো। দেখো আধার ভাই, আমার গালের দাগগুলো চলে গেছে, কিন্তু হৃদয়ে দাগ যাচ্ছে না। আমি তো তার কাছে কিছুই চাইনি কখনো। শুধু চেয়েছিলাম আমার সাথে একটু থাকো, সাহারা দাও। যেভাবে ছোটবেলা থেকে সাইড নিয়ে সেভাবেই একটু আমার পাশে থাকো। তুমি কি করলে বলো তো? আমি খুব কেঁদেছি জানো, খুব বাজেভাবে কষ্ট পেয়েছি। তোমার বিষাক্ত কথাগুলো মনে পড়লে এখনো কাঁদি। আমার মুখে তোর সৌন্দর্যের ছিটেফোঁটাও নেই। সমাজ সুন্দর খোঁজে, তাই তোমার সমস্যা হয় আমার পক্ষে পরিচয় দিতে। এত কিছু আমি ভুলে যাব? সবসময় মেয়েদেরকে কেন ভুলে যেতে হয়? কেন সবসময় মেয়েরাই মেনে নিতে হয়? তুমি আমার সাথে যেসব বিহেভিয়ার করেছো, সেসব যদি আমি তোমার সাথে করতাম, তুমি থাকতে পারতে আমার সাথে? থাকতে না, ছেড়ে দিতে। আমি কেন পারবো না তোমাকে ছাড়তে? শুধু আমি মেয়ে তাই? সমাজ শুধু মেয়েদের দোষ দেখে, তোমার মতো সুন্দর ছেলেদের দোষ দেখে না। শুধু এই একটা কারণের জন্য আমি তোমাকে মেরে ফেলবো? আধার দীর্ঘশ্বাস ফেলল, বিমূঢ় স্বরে বলল, তুই খুব জেদি বুঝেছিস। সেম কথা কয়বার মনে করিয়ে দিতে হয়? প্রথমবার বুকে লাথি মেরে যতবার পীড়িতের কথা মনে করাতে আসবে ততবার। মেয়েদের এত জেদ ভালো না, জানিস তো? ছেলেরা জেদ ধরলে বাচ্চা, আর মেয়েরা জেদ ধরলে বেশ্যা। আধার কেমন দৃষ্টিতে যেন তাকালো ওর দিকে। চাঁদনি শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, তুমি একটুও বদলাওনি, একটুকুও না। তুমি এখনো সেই আমাকে ছোট করেই যাচ্ছ। এখনো আমি তোমার কাছে নিচু কোনো বস্তু, যার সম্মানের ইচ্ছা কোনো তার ধারণা তুমি। চাঁদনি আকাশের দিকে তাকালো, দৃষ্টি দৃষ্টি তাক করলো। ওর দুটো চিকচিক করছে চোখ সূর্যের আলোতে। মনে হচ্ছে গলায় যেন কেউ কাঁটা তার পেঁচিয়ে দিয়েছে। দুজন নির্বিশেষে তাকিয়ে আছে আকাশের দিকে। সূর্য অস্ত গিয়েছে মাত্রই। পশ্চিমে লালিমায় রক্তবর্ণ আকাশ। কিছু ছড়াছড়া পাখি উড়ে যাচ্ছে। বিষাদে ছেয়ে আছে দুটো হৃদয়। কেউ নিজের সাথে লড়াই করছে, কেউ বা বিপরীতজনের সাথে। রুক্ষ বাতাস ওদের গায়ে ছুঁয়ে দেয়। ওদের জীবনে বসন্ত আসে না কোনোদিনও। আজ চাঁদনির জন্মদিন। এই একটা দিনে ওর মনটা খুব ফুরফুরা থাকে। তবে আজ দিনটা তার ব্যতিক্রম। যদিও আবার ওর বাবা ব্যতীত ওই দিনটা আর কেউ মনে রাখে না, তবুও চাঁদনির এই দিনটার জন্য অপেক্ষা করে। কখনোই বাড়িতে ওর জন্মদিন পালন করা হতো না, অথচ বাড়ির বড় দুই ছেলে মেয়ের, আধার আর অর্পিতার জন্মদিনে ঘটা করে দাওয়াত দেওয়া হতো সবাইকে। কেক কাটা হতো। চাঁদনি এসব চায়নি কোনোদিন। আকিব শিকদার ওকে বারবার 12টায় উইশ করতো। ওরা দুজন মিলে কেক কাটতো। ওর বাবা ওকে অনেকগুলো গিফট দিত। যত ইম্পর্ট্যান্টই কাজ হোক না কেন, আকিব শিকদার 12টার আগে চলে আসতো ওকে উইশ করতে। মানুষটা আজ আর এলো না। সে কি জানে না চাঁদনি অপেক্ষা করে আছে?
ফোনটা না হয় ধরলো না, একটু অভিমান করার অধিকার কি ওর নেই? সবাই যা ইচ্ছে তাই করতে পারে ওর সাথে। চাঁদনি কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। আধার ওর জন্মদিনে জীবনে মনে রাখবে না। একটা কালি ট্রামের জন্মদিন মনে রাখা তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না। চাঁদনি তবুও এক পলক আধারের কক্ষে উকি দিল। খালি দেখে কপালে ভাঁজ পেলে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমও খালি। কিচেনের দিকে এগিয়ে গেল চাঁদনি, কিন্তু ও যাওয়ার আগেই আধার বেরিয়ে এলো। চাঁদনি থেমে গেল। আধারের হাতে কেক। চাঁদনির সামনে এসে দাঁড়িয়ে ওর হাতে কেক দেখে চিল্লিয়ে বলল, হ্যাপি বার্থডে চাঁদ। চাঁদনি হাঁ করে তাকালো ওর দিকে। এতক্ষণ ব্যাপী অবাকের চোটে কথা বের হলো না ওর মুখ দিয়ে। আধার হাসি মুখে বলল, হ্যাপি সুইট 17 চাঁদ। 17 বছর হয়ে গেছে তোর, বুড়ি হয়ে গেছিস, তুমি আবার বার্থডে মনে রেখেছো? ভাঙা গলায় বলল চাঁদনি। আধার কপালে ভাঁজ ফেলে বলল, হাউ ক্যান আই ফরগেট ইউর বার্থডে? আমার বার্থডে বাবা বাবা তো আজ পর্যন্ত কেউ মনে রাখেনি আধার ভাই। কি বললো তোকে? আমি তো মনে রাখি। আমার তো প্রতি বছর মনে থাকে। হ্যাঁ, উইশ করা হয় না ঢাকায় আসার পর, বাট আমার মনে থাকতো। চাঁদনি ঠোঁট টিপে তাকালো আধারের দিকে, কান্না আটকে বাচ্চাদের মতো করে বলল, বাবা তো আসলো না, আমাকে উইশও করেনি। করবে হয়তো, মাত্রই 12টা বেজেছে, এখনো সময় আছে। আর বাবা আসেনি বলে এত আফসোস করছিস কেন? প্রতি বছরই তো বাবা থাকে তোর সাথে, এই বছর না হয় আমি আছি। এরপর থেকে প্রতিটা বছরে থাকবো। চল কেক কাটবি। আধার নিজে চকলেট কেক বানিয়েছে চাঁদের জন্য। ওর চকলেট খুব ফেভারিট। চাঁদনি কেক কাটতে বসলো। আধার আফসোস করে বলল, ও শিট, আমি তো মোমবাতি আনতে ভুলে গিয়েছি। আসলে কেকটা কি করে বানাবো এটা নিয়ে টেনশনে ছিলাম। ফার্স্ট টাইম বানিয়েছি। মোমবাতি লাগবে না, তুমি বসো, আমি কেক কাটছি। চাঁদনি কেকে চুড়ি বসানোর আগে বেল বাজলো। আধার পুরো উঁচিয়ে তাকালো শত দরজার দিকে। এত রাতে কি এলো? আধার যাওয়ার আগে চাঁদনি নিচেই উঠে দাঁড়ালো। দরজা খুলতে অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনি। আকিব শিকদার হাসি মুখে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছেন ওর দিকে। ওকে দেখতেই ঠোঁটের কোণে হাসি আরো বিস্তৃত হলো তার। ওনার দু হাতে 10-12টা প্যাকেট। চাঁদনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর মনে হলো স্বপ্ন দেখছে। আকিব শিকদার বললেন, ঢুকতে দিবে না আম্মা? চাঁদনির সম্মতি ফিরল। দরজা থেকে সরে দাঁড়ালো ও। আকিব শিকদার ভেতরে ঢুকলেন। ততক্ষণে আধারও এগিয়ে এলো। চাচু, আমার হাত থেকে এগুলো নাও তো বাবা। আধার ওনার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে সোফায় রাখলো। আধার উৎকৃপ স্বরে বলল, এত রাতে তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফ্ল্যাট খুঁজে পেতে সমস্যা হয়নি তো? এতগুলো প্যাকেট কি করে নিয়েছো? না, বাড়ির ড্রাইভার তোমার ফ্ল্যাট চিনতো। সে এখান পর্যন্ত এনে দিয়েছে, কষ্ট হয়নি। আকিব শিকদার চাঁদনির দিকে তাকালে। আম্মা, আমাকে জড়িয়ে ধরো। বাবা মিসড ইউ সো মাচ। এখনো অভিমান করে থাকবে? দেখো চলে এসেছি তোমার কাছে, নিয়ে যাব তোমাকে। তুমি আমাকে বুঝবে না। চাঁদনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। আকিব শিকদার দুপা পিছিয়ে গেল। চাঁদনি হুড়মুড়িয়ে বলল, আই মিসড ইউ সো মাচ বাবা। হ্যাপি বার্থডে আম্মা, সরি ফর লেট। 12টায় উইশ করতে পারিনি, কিন্তু দেখো আমি বরাবর 12টা 10-এ উইশ করেছি। তুমি তুমি এসেছো আপু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছিল তুমি বোধহয় আমাকে ভুলে গেছো। এতগুলো দিন দিন তোমার একবারও আমার কথা মনে পড়লো না? আর বলা সম্ভব হলো না ওর পক্ষে। চাঁদনি এবার কেঁদেই দিল। আকিব শিকদার বুকের সাথে শক্ত করে ধরে রাখলেন চাঁদনিকে। চাঁদনি তার শার্টের বুকের কাছটাই ভিজিয়ে ফেললো চোখের জলে। আকিব শিকদার ওর চোখের জল মুছিয়ে দিলেন। ভরাট কণ্ঠে বললেন, বাবা খুব মিস করেছে তোমাকে, তোমার কথা খুব মনে পড়েছে তার। কেঁদো না আম্মা, কেঁদো না প্লিজ। আমি চলে এসেছি তো। আর কাঁদতে হবে না তোমাকে। অনেক কেঁদেছ, আর না, আর কখনো না। টেবিলের উপর কেক রাখা আছে। আকিব শিকদার সেদিকে তাকিয়ে বললেন, তোমরা কেক কাটছিলে? হুম, আধার ভাই কেক বানিয়েছিল আমার জন্য। মাত্রই কাটতে বসেছিলাম। বাহ! আমি তো টেনশন করেছিলাম তোমার জন্য কেক কিনতে পারিনি বলে। সব দোকান বন্ধ হয়ে গিয়েছে এত রাতে। চলো আমরা কেক কাটি। চাঁদনি মাথা ঝাঁকালো। কেক কেটে প্রথম পিস আকিব শিকদারকে খাওয়ালো, কিন্তু আধারকে খাওয়াবে কিনা ভাবনায় পড়ে ওর দিকে তাকালো। আধার তাকিয়ে আছে ওর দিকে। ওর দৃষ্টিতে কোনো অনুভূতি নেই, নির্লিপ্ত। চাঁদনি তবুও এক পিস কেটে ওর মুখের সামনে ধরলো। আধার পুরো পিসটা নিয়ে নিল ওর মুখে। চাঁদনি ছিটকে হাত সরিয়ে আনলো। আধার মুখ পাকালো। আকিব শিকদার ঢাকায় ওকে গালি দেওয়া সম্ভব হলো না। চাঁদনি ছিটকে হাত সরিয়ে আনলো, কিন্তু মনে মনে খুব বকলো চাঁদনিকে ওর নাটকের জন্য। সোফার উপর 12টা প্যাকেট, সবকিছুই চাঁদের জন্য আনা জিনিসপত্র। আকিব শিকদার অনেকগুলো হোয়াইট রঙের ড্রেস এনেছেন ওর জন্য। অনেকগুলো চাঁদনির ফেভারিট চকলেট, সিল্ক, ক্যাডবেরি, কিটক্যাট, রাফেলো, সাথে অনেক সাজগোজের জিনিস। যদিও চাঁদনি সাজে না, তবুও তিনি সবসময় চাঁদনির জন্য কিনতেন। এবারেও আসার সময় চাঁদের জন্য অনেক কেনাকাটা করেছেন তিনি। আকিব শিকদার আর চাঁদনি সোফায় বসে কথা বলছিলেন। আধার উপরে গেছে, হয়তো বাবা মেয়ের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি।
এমনিতেও চাঁদনি কয়েকদিন ধরে খুব মন খারাপ করেছিল আকিব সিকদারের সাথে কথা বলার জন্য। চাঁদনি মনোযোগ দিয়ে চকলেট খাচ্ছিল। আকিব সিকদার নরম স্বরে ডাকলেন, আম্মা। চাঁদনি চকলেট খেতে খেতে উত্তর দিল, হুম। এবার তোমাকে নিয়ে যাব। কোথায়? বাড়িতে? হুম। তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না বাবাকে ছাড়া? চাঁদনি চকচকে দৃষ্টিতে তাকালো, খুশি হয়ে জবাব দিল, একেবারে জন্য নিয়ে যাবে? আর আসতে হবে না এখানে? তোমার ইচ্ছা, তুমি আসতে চাইলে আসবে, নয়তো থেকে যাবে সেখানে। এখন থেকে বাবা তোমার কথা কথা মতোই চলবে। আমার মেয়ে যেটা চাইবে এখন সেটাই হবে। চাঁদনি উৎফুল্ল হয়ে মাথা ঝাঁকালো। আকিব সিকদার রাতে চাঁদনির রুমে থাকলেন। পুরো ফ্ল্যাট দুটো, শুধু দুটো বেডরুমে আছে। আকিব সিকদার জানালেন না চাঁদনি আর আধার এতদিন আলাদা রুমে থেকে এসেছে। এদিকে দিয়ে আধার বড় পাচা পেঁচেছে। মাত্র কয়েকদিনই তো হলো চাঁদনি আর ও বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দিয়ে এক রুমে থেকেছে। ভাগ্যিস আকিব সিকদার আগে আসেননি, নয়তো ভেবে নিত আধার চাঁদনিকে মানতে পারেনি, তারপর চাঁদনিকে গ্রামে নিয়ে চলে যেত, আর কখনো আসতেও দিত না। পরের দিন সকালে চাঁদনি আধারের কক্ষের বেলকনিতে আসলো। আকিব সিকদার এখনো ঘুম থেকে ওঠেননি। লং জার্নিতে হয়তো বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। উনি না ওঠায় আধার আর চাঁদনিও ব্রেকফাস্ট করা হয়নি। আধার ঘুম থেকে উঠেই কোথায় যেন বেরিয়েছে। চাঁদনি অন্যমনস্ক হয়ে বসেছিল। একটু পর আধার গলা ফেরে ডাকতে ডাকতে কক্ষে এলো, চাঁদ, এই চাঁদ। চাঁদনি হকচকিয়ে উঠে দাঁড়ালো, উদ্বিগ্ন স্বরে বলল, কি? আধার হাতে একটা কালো রঙের খাঁচা, ভিতরে দুটো পাখি ভদ্র হয়ে বসে আছে। একটা রং হলুদ আর আরেকটা অফ হোয়াইট আর ধূসরের মিশেলে। আধার বেলকনিতে এলো। চাঁদনি এগিয়ে গেল ওর দিকে, খাঁচাটার দিকে তাকিয়ে রইল। দেখ, তোর জন্য পাখি নিয়ে এসেছি, একদম তোর মতো। ইটস ইউর বার্থডে গিফট। সুন্দর না? খুব সুন্দর। এগুলো কি পাখি? ওরা লাভ বার্ড, কাপল, বাজরিকার পাখি। চাঁদনি খাঁচায় হাত রাখে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখিদের আকাশে উঠতে দেখতে সুন্দর লাগে, খাঁচায় মানায় না, ওদের মুক্ত করে দাও। আধার উদ্বিগ্ন স্বরে বলল, তোর পছন্দ হয়নি? কেন উড়িয়ে দেবো ওদের? ওদের আমার খুব পছন্দ হয়েছে, আর তাই ওদের বন্দিত্ব আমার ভালো লাগছে না। খাঁচায় ওদের কষ্ট হচ্ছে আমার মতে। আমি তো তোকে মুক্তি দেব না চাঁদ, আমার থেকে তোর মুক্তি নেই। ওদের উড়িয়ে দিলে তোর মনে হবে তুইও আমার খাঁচাই থেকে উড়ে যেতে পারবি। আমার খাঁচা খুব শক্ত রে চাঁদনি, সেটা শিকল ভেঙে উড়ে যাওয়ার সাথী তোর বা পাখিদের নেই। পাখিদের জায়গা হলো বেলকনিতে। চাঁদনির মুখে বলেছে ঠিকই ওদের উড়িয়ে দিতে, অথচ বেলকনিতে রাখার পর চাঁদনি খুব ব্যস্ত হয়ে পড়লো ওদেরকে নিয়ে। কি খাওয়াবে, কিভাবে রাখবে ওদের, কি করলে ওরা পোষ মানবে, সেসব জানার জন্য খুব তোড়জোড় শুরু করলো ও। আধার মুখ লটকে দেখলো সবকিছু। এমনিতেও ওর সাথে এক অক্ষরের শব্দ নিচ থেকে বলে না চাঁদনি। এখন তো ওকে আর পাত্তাই দেবে না, টোটালি চোখেই দেখবে না। এভাবে খাল কেটে কেউ কুমির আনে? কুমির না, সতীন। আধারের তো এখন ওদের সতীনই মনে হচ্ছে। আকিব সিকদার ড্রয়িং রুমে বসে আছেন, ওনার হাতে কফির মগ। একটু আগেই ব্রেকফাস্ট সেরেছেন সবাই। চাঁদনি ওর কক্ষে বসে ফোন দেখছে। এটা আল্লাহর দুনিয়ায় এই একটা কাজ ছাড়া আর কিছু পারে না। আগার কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গালে হাত দিয়ে আকিব সিকদারের দিকে তাকিয়ে থাকলো। একটু পর ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তাহলে তুমি চাঁদকে নিতে এসেছো? অর্পিতা ফিরে এসেছে। শুধু একা আসেনি, ওর স্বামীকেও নিয়ে এসেছে। জানো বড় ভাইয়া ওদের প্রথমে থাকার অসম্মতি জানালেও পরে মেজো ভাইয়ার অনুরোধে মেনে নিয়েছে ওদের। মৃতভাবে কান্নাকাটি করে বাড়ির সবাইকে মানিয়ে নিয়েছে। অথচ এই ছেলেটার জন্য আমার মেয়েটার জীবনটা উলটপালট হয়ে গেল আধার। অর্পিতা ফিরে না এলে জানতামই না বাবা হিসেবে কতটা জঘন্য আমি। অন্যের দোষের শাস্তি নিজের মেয়ের মাথার উপরে গছিয়ে দিয়েছি। তুমি বলো আধার, অর্পিতাকে বাড়িতে থাকতে দেওয়া চাঁদের উপর অন্যায় না? আধার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ অন্যায়। কিন্তু তুমি এটা আমাকে বললেই পারতে। আমি নিয়ে যেতাম, তোমার কষ্ট করে আসার দরকার ছিল না। আকিব সিকদার পুরো কুঁচকে বললেন, আমি আসায় কোনো সমস্যা হয়েছে? না, কি সমস্যা হবে? মনে হচ্ছে খুশি হওনি। সত্যি বলতে তুমি যদি পরে আসতে তবে আমি অবশ্যই অনেক বেশি খুশি হতাম। কিন্তু এখন আমার এক্সাম চলছে চাচ্চু, আমি গ্রামে যেতে পারবো না। তুমি না হয় পরে এসো আধার, এক্সাম শেষ হলে আমি চাঁদকে নিয়ে যাই। খুব মনে পড়ছিল ওর কথা। জানো তো ওকে ছাড়া কোনোদিনও থাকিনি, সুযোগই হচ্ছিল না আসার। এর চেয়ে বড় কথা ভয় হচ্ছিল কিভাবে ওর সাথে নজর মেলাবো। সবাই তোমার কথা ভাবছে আধার, কিন্তু আমার মেয়ের কথা ভাবার জন্য শুধু আমি আছি। আধার কি বলবে বুঝতে পারল না। আকিব সিকদার আবার বললেন, তোমরা দুজনেই এখনো ছোট, সংসার করার মতো মুখের কথা নয়। আমার মেয়েটা তো আমাকে ছাড়া এক পাও এগোতো না। সেখানে ধরে বেঁধে বিয়ে নামক একটা সম্পর্কে জড়িয়ে দিয়েছি তোমাদেরকে। ভুল করেছি, কত অপমান করেছো তুমি আমার ছোট্ট মেয়েটাকে। আমি ওকে নিয়ে যাবো আধার, শাস্তি দিবা?
আমি কি ইচ্ছে করে অপমান করেছি ওকে? বাবার উপর খুব রাগ হয়েছিল। সে রাগ তো তুমি চাঁদনির উপর ঝাড়তে পারো না। ওর তো কোনো দোষ ছিল না। ও কেন সাফার করবে বলো? তুমি এখনো ওকে মেনে নিতে পারোনি আমি জানি। আধার নিষ্পাপ দৃষ্টিতে তাকালো আকিব শিকদারের দিকে। তুমি ওকে নিয়ে যেতে পারবে না। তুমি তো চাও। তুমি ওকে চাও না, পছন্দ না তোমার ওকে। সেটা তো প্রথম দিনই বলেছিলাম। দাম দিয়েছিলে আমার কথায়। ঠিকই তো বিয়েতে ৩ ভাই মিলে সাক্ষী দিয়েছ। এখন কেন মেয়ের কথা মনে পড়ছে? মানুষ মাত্রই ভুল হয় আদার। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। মানুষ তো ভুল করবে। ভুল না করলে তো আমরা ফেরেশতাই হতাম। তোমার এই শেষ বয়সে এসে ভুল করতে পারো। আর বয়সের দোষ, সেইম ভুল আমি করতে পারি না? শেষ বয়স কি বলছো? মনে প্রাণে আমি এখনো ইয়াং। শোনো, এসব কথা বলে কোনো লাভ নেই। আজ রাতে ২ জনেরই জন্য ট্রেনের টিকিট বুক করেছি আমি। চাঁদনির খুব শখ ট্রেনে চড়ার। প্রথমবার আমাকে ছেড়ে কাঁদতে কাঁদতে এসেছিল। ট্রেনে চড়ার অনুভূতি নিতে পারেনি। তাই রিকোয়েস্ট করেছে আমাকে ট্রেনে করে যাবে। নো, আমি যেতে পারমিশন দেব না। আমি ওর বাবা আধার। বাবা হয়ে তোমার পারমিশন লাগবে না। লাগবে। ওর যখন বিয়ে হয়ে গেছে তখন আমার অধিকার তোমার চেয়েও বেশি। আকিব শিকদার কিছু না বলে উঠে দাঁড়ালেন। সিঁড়ি বেয়ে যেতে যেতে বললেন, যা ইচ্ছে করো। ওকে আমি তো নিয়ে যাবই। চাঁদনি যাবে না। দেখো তুমি, দেখা যাবে। সামনে নির্বাচন। শহরের গলি মহল্লা, চায়ের দোকান থেকে বাজার, সব জায়গায় এখন একটাই আলোচনার বিষয়, নমিনেশন। কি পেল কি পেলই না, এই নিয়েই রাজনীতি গরম। তবে রাতের এই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। ঢাকায় আসার পর দলীয় সকল প্রোগ্রামে সশরীরে থাকে। দুহাতে মানুষের ভালোবাসা কুড়িয়েছে ও বিশ্বাস তো ছিলই। নমিনেশন না পেলেও সমস্যা ছিল না। এমনিতেও এখানে মন টিকছিল না ওর। ওর অসুস্থ মাটা একা একা চট্টগ্রামে কেমন করে আছে কে জানে। চট্টগ্রামে ফিরে যেতে ইচ্ছে করছে খুব করে, অথচ নির্বাচনের আগে যেতেও পারছে না। রাতে রাজনীতির শখটা ছিল ক্লাস 8 থেকে। সাদিক এহসান বহুকাল এলাকার এমপি ছিলেন। রাজনীতি রিলেটেড কাজগুলো ওদের বাড়িতে লেগেই থাকতো সারাক্ষণ। স্বাভাবিক একটা ছোট্ট মনে এসব নিয়ে প্রভাব পড়বেই। জীবনের এই উত্থান পাকানেও কখনো রাজনীতি ছাড়েনি রাত। ওর মা বাবার ছাড়াছাড়িতেও না, ওর বাবার অমানুষের মতো প্রহরেও না। লোকটা তো বাড়ি আর রাজনীতির পার্থক্যই করতে জানতো না। দুটো বিষয় গুলিয়ে ফেলতো। তারপর সেটার ফল ভোগ করতে হতো আবরার নামের এক ভাঙাচোরা মানুষকে, যার অতীত বর্তমান দুটোই জঘন্য। ভবিষ্যতে বেঁচে থাকবে কিনা ওটারও কোনো গ্যারান্টি নেই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রাত। আকাশে আজ চাঁদ নেই, আছে হাতে গোনা তারা। অমাবস্যা বোধ হয়। রাতের অমাবস্যায় ভালো লাগে। জ্যোৎস্না রাতে চাঁদ এতটা আলোকিত করে দেয় ধরণীকে যে রাতের মহত্ব গভীরতা বোঝা যায় না। রাত তো হবে রাতের মতো, অমনিশা অন্ধকারে ঘেরা, একদম ওর জীবনের মতো। রাতকে কেন চাঁদ এসে আলোকিত করবে? কেন রাতের অসীমতা গভীরতা নষ্ট করে দেবে? রাত এ বিষয়ে ঘোর বিরোধী। কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব ৮। ফোনের রিংটনে রাতের ধ্যান ভাঙল। না দেখে কল রিসিভ করতে ওপাশ থেকে একটা এলোমেলো অস্থির কণ্ঠস্বর ভেসে এলো। আবরার, এই আবরার। রাত হকচকিয়ে গেল, নরম স্বরে ডাকলো, আম্মু। এত সকালে তুমি, ঘুম ভেঙে গেছে তোমার? ওপাশের নারীটি কালো কালো স্বরে বলল, তোমার সাথে কথা নেই আমার। কোথায় তুমি? তুমি আসলে না। বাবা আমাকে মিথ্যে কেন বলেছে, হ্যাঁ? তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। এই, কোথায় গেছি আমি? কি হয়েছে তোমার আম্মু? আর ইউ ওকে? আই এম নট ওকে। তুমি আসলে না। কতদিন তোমাকে দেখিনি আমি। আমার কথা তো তোমার মনেই পড়ে না। কিন্তু আমার খুব কান্না পায় তোমার জন্য। তুমি আসলে না। ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা গেল। রাত অস্থির হয়ে উঠল। এই দুনিয়ায় ওর সবচেয়ে অপছন্দের জিনিস হলো মানুষটার কান্না। রাত নিতে পারে না, অসহ্য যন্ত্রণা হয়। রাত উদ্গ্রীব স্বরে ডাকতে থাকলো, আম্মু, এই আম্মু, কেঁদো না প্লিজ। কি হয়েছে আমাকে বলো। নানু ভাইকে ফোনটা দাও। আল্লাহ রে, কেন কাঁদছো তুমি এভাবে? মরে গেছি আমি? কেঁদো না। আম্মু, এই, চুপ। তোমার সাথে কোনো কথা নেই আমার। ফোন কেটে গেল। রাত আস্ত হাতে অ্যাংরি বার্ড নাম্বারে কল দিল কয়েকবার। ওপাশ থেকে রিসিভ হলো না। ওর বুকের ধুকপুকানি বেড়ে যায়, অসহায় লাগে নিজেকে। রাত আরও একবার কল করলো, রিসিভ হলো না। দ্রুত পায়ে কক্ষে চলে এলো ও। আলমিরা থেকে এলোমেলো হাতে নিচে কয়েকটা যাবতীয় জিনিসপত্র বের করে নিল। আজকে চট্টগ্রামে ফিরে যাবে ও। নির্বাচন চলোই যাক। ওই মানুষটার কিছু হলে তো মরেই যাবে ও। সেখানে নির্বাচন দিয়ে কি হবে? প্রয়োজনীয় জিনিস ব্যাগে নিয়ে সুহাসকে কল করলো রাত। ছেলেটা বোধহয় ঘুমোচ্ছিলে। নিজের ঘুমকে বলিদান দিয়ে বসের ফোন রিসিভ করে কম কম স্বরে নিজের উপস্থিতি জানান দিল। রাত তড়িঘড়ি করে বলল, সুহাস, আমি চট্টগ্রামে চলে যাচ্ছি। আম্মু ভালো নেই সুহাস, কান্না করছে। আমার ভয় লাগছে অনেক। জানি না নির্বাচনের আগে ফিরতে পারবো কিনা, আদৌ ফিরবো কিনা সেটাও জানি না। তুমি সাদিক এহসানকে বলে দিও। আর হ্যাঁ, এটাও বলে দিও যাতে ইচ্ছে মতো
গালাগাল করে আমাকে। তার কাছ থেকে তো নিজের মানুষের চেয়েও বাজে চিন্তাটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তো সেটা না। উপরে এক আল্লাহ ছাড়া, নিচে আম্মু ছাড়া আমার আর কেউ নেই। আমি চলে যাচ্ছি। কিন্তু স্যার, ছেলেটা কিছু বলতে চাচ্ছিল বোধহয়, কিন্তু রাত শুনল না, দ্রুত কল কেটে দিল। তখনই আবারও ঝংকার তুলে ফোনটা বাজা শুরু করলো। অ্যাংরি বার্ড নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। রাতের জানে পানি এলো বোধহয়। দ্রুত রিসিভ করে ডাকলো, আম্মু। নানু ভাই, আমি। নানু ভাই, আম্মু কাঁদছে কেন? কি হয়েছে? কিছু হয়নি, চিন্তা করো না তুমি। কয়দিন ধরে তোমার কথা বেশি মনে পড়ছিল। আমাকে বারবার বলেছিল। আমি তোমাকে জানাচ্ছি কারণ তুমি চিন্তা করবে। কাল বেশি জিজ্ঞেস করে বলে দিয়েছি আজ সকাল সকাল আসবে। কিন্তু ওটা তো আমি বুঝ দেওয়ার জন্য বলেছিলাম। মনে করেছিলাম সকালে উঠে ভুলে যাবে, কিন্তু ভোলেনি। তোমাকে না দেখে বাড়ি মাথায় তুলেছে। একজন সার্ভেন্টের মাথা ফাটিয়ে দিয়েছে ফুলদানি চুড়ি মেরে। রাত এক নিঃশ্বাসে বলল, কি? এখন কেমন আছে? আচ্ছা ভালো, অতটা লাগেনি। তারপরও হাসপাতালে পাঠিয়েছি। ভালো আছে এখন। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনার কাছে একটু ক্ষমা চেয়ে নিও নানু ভাই। যাবতীয় খরচ দিয়ে দিও। আমার আম্মুকে যাতে বদদোয়া না দেয়। এই বদদোয়া জিনিসটা খুব ভয় লাগে আমার। বুঝলে তো? এসব করতো না বলো। বলেছি, চিন্তা করো না তুমি। তুমি কেন এভাবে মিথ্যা আশ্বাস দিতে গেলে বলো তো? তুমি জানো না, আম্মু নিজের কথা বলে গেলেও আমার কথা ভুলে না কখনো। আমি তো ওকে শান্ত করার জন্য বুঝ দিয়েছিলাম। নয়তো কাল রাতের খাবারও খেত না। সকাল থেকে কান্নাকাটি করছে, কিছু খায়নি। বুঝছি না কি করব। তুমি কাল রাতে এসব আমাকে বলবে না? আমি তো কল দিয়েছিলাম। অথচ এমনভাবে বিহেভ করছে যেন সব ঠিক আছে। ইটস টু মাচ নানু ভাই। তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। সামনে নির্বাচন ভাই। তো নির্বাচন আমার আম্মুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? যাকে আমি আসছি, আজ রাতে চলে আসবো। অ্যাংরি বার্ডকে খেয়ে নিতে বলো। বাবারে, তোমার মেয়ের কি রাগ! তুমি আসতে পারবে নানু ভাই? তোমার কাজ ফেলে আসা উচিত হবে না। আমি তো আমার আম্মুরটাকে কবর থেকেও উঠে আসার চেষ্টা করব। যদিও সেটা পসিবল না, আল্লাহ মাফ করুক। সামান্য ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবো না? আচ্ছা, উই আর ওয়েটিং। চাঁদনি নিচের কক্ষে ব্যাগ গোছাচ্ছিল। আদার তখনই অস্ত্র পায়ে কক্ষে ঢুকলো। চাঁদনি হাতে কাপড় নিয়ে এক পলক ওর দিকে তাকালো। আবার নিচে ঝুঁকে নিজের কাছে মনোযোগ দিল। আধার এসে ধপ করে বিছানায় উপর বসলো। আদেশ জুড়ে বলল, তুই চাচাকে বলবি তুই যাবি না। আমার সাথে যাবি। আমার এক্সাম শেষ হলে আমি তোকে নিয়ে যাব। আমি আপুর সাথেই যাব। দেখ, জেদ ধরবি না একদম। আমি বলেছি না আমি নিয়ে যাব। প্লিজ থেকে জানা চাঁদনি। আমি থাকতে চাচ্ছি না। অনেক আগে থেকে চলে যেতে চাচ্ছিলাম। সুযোগ হচ্ছিল না। এখন যখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। আমার বাড়ির কথা অনেক মনে পড়ছে। কিন্তু বাড়ির কারো তোর কথা মনে পড়ছে না। তুই কাদের কাছে যাবি চাঁদনি? যারা একটা পালিয়ে যাওয়া মেয়েকে বাড়িতে আশ্রয় দিতে পারে, মাথায় তুলে রাখতে পারে, অথচ তুই যে পরিবারের কথা ভেবে নিজের জীবনের কথা একবারও ভাবলি না। তাকে একটা কল পর্যন্ত করতে পারে না। ওরা তোকে নিজের কেউ মনে করে না। তুমি মনে করো? চাঁদনি কাজ থামিয়ে আধারের দিকে তাকালো। আধার অনেক আগে থেকে তাকিয়েছিল। চাঁদনির চোখে চোখ পড়ায় কিছুটা হকচকিয়ে গেল ও। পরক্ষণে নিজেকে সামলে বলল, মনে করি না বলছিস? করি তো চাঁদ, মনে করি। তোকে আমি নিজের খুব কাছের কেউ মনে করি। চাঁদনি গা তুলিয়ে হাসলো। কালির ট্রাম মনে করো, আর কিছু? ওটা তো দুষ্টুমি করে বলি। যে দুষ্টুমি অসহায় হৃদয়টা ছিদ্র করে চলে যায়, সেই দুষ্টুমি করার কি দরকার? আধার সাপ সাপ জানিয়ে দিল, দেখ, এত কিছু বুঝি না। আমাকে ছেড়ে যাবি না তুই, কথা ফাইনাল। আমার দিকটা একটু ভাব। সামনে আবার এক্সাম, তুই আমাকে একা ফেলে চলে গেলে আমি সারাক্ষণ টেনশনে থাকবো। তোর তো মতিগতি ঠিক নেই। তুই চাস আমি ফেল করি। চাঁদনি হতভম্ব হয়ে হা করে তাকালো আধারের দিকে। বিহ্বল স্বরে বলল, মতিগতি ঠিক নেই বলতে কি বোঝাচ্ছ? ওখানে কি আমি কারোর সাথে প্রেম করব? সিরিয়াসলি আধার ভাই, এত স্বাধীনতা পেয়েও বিয়ের আগে কখনো একটা ছেলের সাথে বন্ধুত্ব পর্যন্ত করিনি। সেখানে বিয়ের পর আমি গ্রামে গিয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করব? তোমার অবর্তমানে এটা মনে হচ্ছে তোমার? আধার উঠে দাঁড়ালো। ও খুব সহজে হাইপার হয়ে যায়। কোনো মানুষকে ও নিজের কথা বোঝাতে না পারলে, মানাতে না পারলে, ওর কথাটা সে মানুষের উপর গুছিয়ে দিতে না পারলে ওর খুব রাগ হয়। যেমন এখন হচ্ছে। রাগে ফোঁস করে বলল, তুই যাবি না মানে যাবি না, ব্যাস। আর কোনো কথা নেই, থাকতেও পারে না। আমি যাবো মানে যাবোই। আর হাজারটা কথা থাকতে পারে, তোমার সমস্যা? জেদি গলায় বলল চাঁদনি। আধার এগিয়ে গিয়ে থাবা দিয়ে ধরলো চাঁদনির হাত। পিঠ পেছনে মুচড়ে দিয়ে হেসে হেসে বলল, গলা টিপে দিব একদম। বলেছি না যে দেখাবি না আমাকে। উঁচু গলায় কথা বলছিস কেন? কোন সাহসে? চাঁদনি চেঁচালো, ব্যথাতুর শব্দ করে বলল, ছাড়ো, ব্যথা পাচ্ছি। বাবা বাড়িতে থাকা সত্ত্বেও তুমি আমাকে মারছো। আমি বাবাকে বলবো? কতটা কষ্ট দিয়েছো তুমি আমাকে। খুব সাহস বেড়েছে। আমার কথা অমান্য করবি? তোর কি মনে হয় আমি চাচুকে ভয় পাই? হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি। তুই চলে গেলে আর ফিরে আসবি না। তুই একটা বেইমান, অকৃতজ্ঞ। তোর জন্য করা আমার সব স্যাক্রিফাইস ভুলে গেছিস তুই? কি স্যাক্রিফাইস করেছো তুমি আমার জন্য? আমার জন্য নিজের প্রেমিকাকে ছেড়েছ? বন্ধু মহলে নিজের সম্মান, ইগো হারিয়েছ?
এসবের কথাই তো বলছো না, আমি চলে গেলে সব ফিরে পাবে। আধার গথরে বলল, তুই যাবি না চাঁদনি, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, বোঝ না একটু। অভ্যাস হয়ে গেছিস তুই আমার। আমি যাবই। যাবি না? যাবো। যাবি না? যাবো। আধার চাঁদনির প্রতিটা বিপরীত কথায় হাতের চাপ বৃদ্ধি করে, তবুও চাঁদনি চলে না। আধার নিজে আকৃষ্ট হয়ে ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে চাঁদনির মনে হলো ও নিজের টান ফিরে পেয়েছে। এতক্ষণ কবজির কাছে আটকে ছিল সেটা। বাম হাতের ডানে হাত চেপে ধরলো চাঁদনি, বড় বড় করে শ্বাস ফেলতে থাকলো। আধার চোখ ছোট ছোট করে তাকালো চাঁদনির দিকে। তুই এখনো নিজের জেদে অটল থাকবি? তুই আমাকে পেলে চলে যাবি? যাবো না, সত্যি। আধার খুশি হয়ে বলল, হুম। আধার এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল চাঁদনিকে। এই প্রথমবার চাঁদনি ছাড়াতে চাইল না। ও এটা এমনি বলেছে, নয়তো আধার সেম কথা পুরো দিন জপতে থাকতো। পুরো দিন সেম কথা বলে ওর কানের 12টা বাজিয়ে দিত। এর চেয়ে প্রথমে এক কথা বলে শেষে উল্টে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এইসব ধোঁকাবাজি তো ও আধার থেকে শিখেছে। আধার নিজের বুক থেকে ছাড়ল না ওকে। এক হাতে চাঁদের থুতনি চেপে ধরে বলল, মিথ্যা বলছিস না তো? না। তাহলে আমি চাচুকে গিয়ে বলে আসি তুই যাবি না। তোমার বলার দরকার নেই, আমি বলবো। তুই পরে উল্টে যাবি না তো? হুম। আমি নিজের দেওয়া কথা রাখি। আধার খুশি মনে বিজয়ী 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 একটা ভাব নিয়ে বেরিয়ে গেল। চাঁদনি লম্বা শ্বাস টানল। প্রথমবার ও নিজের দেওয়া কথা রাখবে না, প্রথমবার ধোঁকাবাজি করবে। যে উঠতে বসতে গিরগিটির মতো রং বদলাতে পারে, তার সাথে সামান্য মিথ্যাচার বড় কোনো বিষয় না। আধার পুরোটা দিন খুব নিশ্চিন্তে ছিল। চাঁদনি যখন একবার বলে দিয়েছে যাবে না, তার মানে ও যাবে না। চাঁদ কখনো মিথ্যা বলে না। ওর ধারণা ছিল চাঁদনি বোধহয় এবারে একটু বেশি তেড়ামি করবে, কিন্তু মেয়েটা এত সহজে মেনে যাবে ভাবেনি ও। আকিব শিকদার রেডি হয়ে বসে আছে সোফার উপর। আধার তার বিপরীত পাশের সোফায়। ও মনে মনে হাসছে, শুধু শুধু ওর চাচা অপেক্ষা করছে। কিন্তু তার মেয়ে তো যাবেই না। আচ্ছা, এটা কি আধার বলে দেবে? না থাক, চাঁদনি বলুক। ও কেন বলতে যাবে? আকিব শিকদার হাত ঘড়ি দেখে আধারের দিকে তাকিয়ে বলল, চাঁদ তো এখনো নামলো না আধার। মনে হয় না যাবে চাচ্চু ও। আকিব শিকদার সোজা হয়ে বসলেন, ভ্রু কুঁচকে বললেন, অবশ্যই যাবে ও। ঢাকা আসার পর থেকে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেছিল গ্রামে ফিরে যাওয়ার জন্য। আর এখন নিয়ে যাওয়ার জন্য এসেছি যখন, যাবে না? আধার বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো, দুহাত উঁচিয়ে বোঝালো, ওর আইডিয়া নেই। একটু সময় পর চারদিকে রেডি হয়ে নিচে নামতে দেখা গেল। আধারের হাসি বন্ধ হয়ে গেল নিমেষেই। কপালে ভাঁজ ফেলে তাকালো ওর দিকে। অথচ চাঁদনি নিচে নেমেই আকিব শিকদারকে বলল, আমি রেডি, চলো। আধার হাঁ করে তাকালো চাঁদনির দিকে, কিছুটা চিল্লিয়ে বলল, এই বেয়াদব, তুই না বলেছিস যাবি না? কখন বললাম? আমি তো কাল থেকেই বলে এসেছি যাবো। স্বাভাবিক কণ্ঠে বলল চাঁদনি, যেন আধারও কোনো রকম প্রমিস করেনি। আধারের এসব থেকে বলেছে। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি গাছাড়া ভাবে তাকালো, পরপর মুখ পাকালো। আধারের মন চাইলো চাঁদনির গলা টিপে দিতে। আকিব শিকদার না থাকলে এক্ষুনি বোধহয় গলা চাপ দিয়ে ধরতো। আকিব শিকদার তাড়া দিলেন, চলো বের হওয়া যাক, আবার ট্রেন মিস হয়ে যাবে। চাঁদনি ঘাড় পাকালো। আকিব শিকদার দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। চাঁদনি বেরোনোর আগে জ্যাম দৌড়ে আসলো ওর কাছে। পায়ের সাথে নিচের লোমশ গা বুলাতে লাগলো। করুণ স্বরে ডাকলো বার কয়েক। চাঁদনি হাঁটু মেরে বসে জোরে ধরলো ওকে, মনে হেসে বলল, থ্যাংক ইউ ফর দ্য কোম্পানি। ভাগ্যিস তুমি ছিলে, নয়তো এই বাসায় আমি একাকিত্বে শেষ হয়ে যেতাম। বিশ্বাস করো, এই বাড়ির সদস্যদের মধ্যে আমার সবচেয়ে বেশি মিস করবো তোমাকে। খুব মনে পড়বে আমার তোমার কথা। জ্যাম্প, আমি চলে যাচ্ছি বাচ্চা, তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। কেন, মরে যাবে তুই? কি বললো আধার। চাপে উঠে দাঁড়ালো, চোখ মুখ কুচকে বলল, মরবো কেন? হ্যাঁ মরবো কেন? আর আসবো না বুঝেছ? সারা জীবনের জন্য গেলাম। রে, শখের থেকে কমতি নেই। যেভাবে ধোকা দিয়ে যাচ্ছিস না, সব মনে রাখলাম, শুধু আসলে ফেরত দেবো তোকে শয়তান। এক্সামটা শেষ হতে দে খালি। চাপে তাকালো আধারের দিকে, বিমর্ষ চিত্তে বলল, আধার ভাই, আমার পাখি দুটো কি দেখো, ওদের একটু পরপর দানা আর পানি দিতে হয়। পারবো না। তাহলে আমি নিয়ে যাই ওদের। ধরে দেখ, ওই খাঁচা সহ তোকে ঘরবন্দি করবো। বেইমানের ঘরের বেইমান। এত বড় বেইমানি করতে পারলি তুই আমার সাথে? 8 মাস একটা বেইমানকে পারলাম আমি, ছি মিথ্যুক। এত বড় প্রতারণা কার কাছ থেকে শিখলি? তুই তো এসব ছলাকলা জানতি না। তোমার থেকেই শেখা। মিথ্যে না বললে সারাক্ষণ চাপি চাপি না করে প্যান প্যান করতে। আমি আমার মাইন্ড ফ্রেশ রাখতে চেয়েছিলাম। আধার এগিয়ে গিয়ে ধুম করে চাপড় বসালো ওর পিঠে। চাঁদনি ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললো, চেঁচিয়ে বলল, যাওয়ার আগেও তুই আমার সাথে এমন করবি? ইউ ডিজার্ভ ইট। তোরে তো আমার মেরে ফেলতে মন যাচ্ছে। আধার কটকট পায়ে বেরিয়ে গেল। চাঁদনি ওর পিছু পিছু হাঁটা ধরল। গাড়ি চলছে তার নিজ গতিতে। নভেম্বরের মাস। কয়েকদিন ধরে কিছুটা শীত পড়েছে। দিনে গা ঝলসানো রোদ থাকলেও রাতে ঠান্ডা বাতাস বহমান থাকে। কুয়াশার চাদরে মুড়িয়ে যায় প্রকৃতি। আকিব শিকদার পেছনের সিটে বসেছেন। আধার ড্রাইভিং করছে। তার পাশের সিটে বসে আছে চাঁদনি। চাঁদনি পেছনে বসতে চেয়েছিল ওর বাবার সাথে।
আধার জোর করে বসিয়েছে ওর পাশে। ছেলেটার লজ্জা নেই, ভয় ডর কিচ্ছু নেই। ওর কথা না শুনলে দেখা যেত আকিব শিকদার সামনেই বেফাস কিছু বলে দিত। জানালা খোলা, হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে। চাঁদনি ঠান্ডা লাগছে, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে শীতে। একটা সালোয়ার পরে চলে এসেছে ও, সোয়েটারও পরেনি। নিজের গায়ের ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নিল চাঁদনি। কিন্তু কাছে কাজ কিছুই হলো না। সিল্কের ওড়না গায়ে থাকা আর না থাকা একই ব্যাপার। হাতের তালু মৃদু ঘষে নিজেকে উষ্ণ করার চেষ্টা চালালো ও। আধার বাঁকা চোখে দেখলো ওকে, গম্ভীর স্বরে বলল, সোয়েটার পরে আসলি না কেন? একটুকু আক্কেল নেই? আমি কি জানতাম বাইরে এত শীত? ফ্ল্যাটে থাকলে তো বোঝাই যায় না। জানালা বন্ধ করে দিব? বমি আসবে। তুমি জানো না আমি পথকারীতে শ্বাস নিতে পারি না। আয়নার সামনে থেকে খুলে একটা জ্যাকেট দিল চাঁদনির হাতে। বলল, দাঁড়, এটা আমার। যেতে যেতে ম্যানেজ কর কোনো মতো। তোমার জ্যাকেট পরবো? ছাপড়ির মতো লাগবে। আধার জ্যাকেটটা ওর হাতে গুজে দিয়ে বলল, থাপ্পড় খাবি একদম। এমনিতেই একটা কথা অমান্য করেছিস, লাগলে লাগুক। অন্তত ঠান্ডা থেকে তো বাঁচবি। জ্বর কমেছে কখন তোর? আবার অসুস্থ হওয়ার জন্য? চাচাকে বলবো? চাঁদনি আর না পেরে জ্যাকেটটা পরলো। ঠান্ডায় তাতে দাঁত লেগে যাচ্ছে, তারপরেও ওর আধারের সাথে তেরামি করতেই হবে। জ্যাকেট গায়ে দিয়েই ও ক্ষুদ্র শরীর জ্যাকেটের আড়ালে ডুবে গেল। আধারের জ্যাকেটটা এমনিতেই বড়, ও সবসময় একটু বড় সাইজের হুডি জ্যাকেট পরে। এগুলো নাকি স্টাইল, কিন্তু এই স্টাইলে আধারকেই ঠিকঠাক লাগে। চাঁদনির তো মনে হচ্ছে ওকে একটু ঠিক লাগছে না। আগে কেমন লাগছে না না লাগছে এসব নিয়ে একটু কনসার্ন ছিল না চাঁদনি, কিন্তু ঢাকা আসার পর আধারের পাশকে নিজের প্রতি এতটা ওভার কনসার্ন হয়েছে ও, যে একটু লুক নিয়ে ভাবতেই সময় যার ওর। চাঁদ, হুম? চাঁদনি পাশ ফিরে তাকিয়ে বলল। আধারের সামনে দৃষ্টি রেখে নরম স্বরে বলল, আমাকে ছেড়ে না গেলে হয় না? আমি আবার একা হয়ে যাব, এই পুরো শহরে একদম একা। আমার নিজের বলে কেউ থাকবে না। আমি তোমার নিজের কেউ ছিলাম। হ্যাঁ, ছিলি তো। তোকে নিয়েই তো আমার দিনগুলো দুঃখ ছাড়াই কাটাতাম। হ্যাঁ, সেটা আমাকে দুঃখ দিয়ে মাফ করা যায় না। থেকে যা, কি হবে থেকে? একটা ছোট সংসার হবে। কারো মেয়ের সাথে লজ্জা লাগবে না তোমার? সেই সেনসিটিভিটি নিয়েই তো এসেছিলাম। হৃদয়ে আর কিছু অবশিষ্ট নেই। তোর হৃদয়ে সবকিছু নিঃশেষ হয়ে যাওয়ার পর আমার হৃদয়ে কিছু জন্মানো কি খুব দরকার ছিল? কি জন্ম নিয়েছে? ভালোবাসা। চাঁদনি জানালার দিকে মুখ করলো। ওর আবার কান্না আসছে, ও কেঁদে দিবে। নিজের হাতে সবকিছু শেষ করে দিয়ে আধার এভাবে ইমোশনাল কথা বলতে আসে। চাঁদনির হৃদয় গলে যায়। সত্যিই গলে যায়। ওর ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। এই ছেলেটাকে ওর ছোট্ট হৃদয়টা পাগলের মতো ভালোবেসেছে। কিন্তু ভালোবাসা কি আত্মসম্মান থেকে বড়? না, কখনোই না। একটা মেয়ের বেঁচে থাকার তাগিদই হচ্ছে তার ইজ্জত, তার সম্মান। আধার কেন একটুও কদর করলো না ওর? ওর অসীম ভালোবাসার বিনিময়ে কেন একটুও কটু কথা পেল ও? চাঁদনি পুরো রাস্তা আর কোনো কথা বলল না, কিন্তু আধার ফিসফিস করে বলতে থাকলো, চাঁদনি যাতে না যায়। ওর এই প্যানপ্যানানি চাঁদনি ট্রেনে ওঠার আগ পর্যন্ত চলতে থাকবে। স্টেশনে যাত্রীর ভিড়, সন্ধ্যা হওয়ার ভিড়টা একটু বেশি। ট্রেন আসছে, যাত্রীরা নামছে, আবার যাত্রীতে পূর্ণ হলো, ট্রেন ছেড়ে দিচ্ছে। ব্যস্ত সময়। চাঁদনি যখন প্রথম ঢাকায় এসেছিল তখনও একই পরিবেশ ছিল। এই সময়, ইস, কত স্বপ্ন নিয়ে এসেছিল ও। যে ছোট্ট সংসারের কথা আধার আজ বলে, ওকে থেকে যেতে বলেছে। সেদিন কেন সে সংসারে আশ্বাস আধার দেয়নি ওকে? কেন ওর স্বপ্ন ভেঙে দিয়েছে? চাঁদনি চোখের জল আটকে রাখার চেষ্টা করে। আধার দেখলে খুব বাস মারবে। ছেলেটার কোনো ইমোশন নেই, বেয়াদব একটা। চাঁদনি ঢোক গেল। কাঙ্ক্ষিত ট্রেন এসে থামলো ওদের সামনে। চাঁদনি দুটো বড় বড় ট্রলি নিয়ে এসেছে। আধার ওর পাশে ঘেসে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, ভাই, তুই শুধু 1 মাসের জন্য যাচ্ছিস? এত বড় বড় ব্যাগ নিয়ে কেন? আর আসবো না। ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেবো। এখন বিশ্বাস কর, তোর বাপও তোরে বাঁচাইতে পারবে না। ভয় পাই না। আধার নাক ফুলিয়ে তাকালো। চাঁদনি গা থেকে খুলে জ্যাকেটটা দিয়ে দিল ওর হাতে। আধার বলল, এক্সাম শেষ হলেই নিতে যাব। মাইন্ডে সেট করে রাখবি সেটা। নিতে গেলে যাতে তোর নোখরা দেখতে না হয় আমাকে। চাঁদনি মলিন হেসে বলল, সাফি আপুকে বিয়ে করে নিও। আমি গ্রামে গিয়ে বাবা আর বড় বাবাকে বোঝাবো ডিভোর্স। আর একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করলে চিৎ কেটে ফেলবো। চাঁদনি চোখ সরিয়ে আকিব সিকদারের দিকে তাকালো। আকিব সিকদার বললেন, চলো, সময় হয়েছে। চাঁদনি পা বাড়ানোর আগে আধার ওর হাত চেপে ধরলো। করুণ স্বরে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছিস? যাচ্ছি। আমার কথা মনে পড়বে না তোর? না। চাম্পের কথা পর্যন্ত মনে পড়বে তোর? আমি এতটাই বানের জলে ভেসে এসেছি। চাঁদ আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে এই 8 মাসে, ততটুকু তোমার সাথে আমার দেখাও হয়নি। দেখা হলেও তোমার কটু কথায় জর্জরিত হয়েছি। এর বেশি আর কিছুই না। মনে করার সুযোগ কই? কিন্তু আমার খুব মনে পড়বে রে তোর কথা। চাঁদনি টলমলে দৃষ্টিতে তাকালো। আধার চোখে চোখ রেখে অসহায় গলায় আওড়ালো, তুমি নিজেও জানো না
তোমার একটা কথার ওজন কতটা ভারী ছিল, সে ভার বহন করার সাধ্য আমার ছিল না। তুমি জানতেও পারবে না। তোমার একটা কথার আঘাত কতটা বিশ্রীভাবে আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মানুষের কথার আঘাত রোহ পর্যন্ত পৌঁছে যায়। মানুষের ব্যথায় মরে, কথায় মরে। কথার যে ব্যথা, সেটা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। আমি চলে যাচ্ছি, সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আর ফিরবো না, কখনো না। অভিশাপ দিলাম না তোমাকে, তবে নিজের দীর্ঘশ্বাস রেখে গেলাম। আমার দীর্ঘশ্বাস তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আদার হাত ছেড়ে দিল চাঁদনির। আকিব শিকদার ওর হাত ধরে ট্রেনের ভেতরে নিয়ে গেলেন। ট্রেন চলতে শুরু করলো। আধার তাকিয়ে থাকলো সেদিকে। ওর গলার কাছে কিছু একটা আটকে আছে, জ্বলছে খুব করে। ও কিছু বলতে চাইছিল চাঁদনিকে, পারল না। মেয়েটা শুনল না। আঘাতের প্রতিদানে আধার এত বিশ্রীভাবে আঘাত পেল। আধার বুকের উপর হাত রাখলো পর্যন্ত। আশ্চর্য, হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন? এতটা অসহায় কখনো ও হয়ে পড়েনি। ও চাঁদনিকে ছাড়া, শুধু ঢাকার চাঁদনি ছাড়া আর কেউ ছিল না ওর, তাই না পুরোটা জুড়ে শুধু চাঁদনিই ছিল? আধার বুঝতে দেরি করে ফেলল কোনটা। আধার চোখ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাও ভাঙা গলায় আওড়ালো, বাট আই উইল মিস ইউ সো মাচ। এই জন্যই বোধ হয় বঙ্কিমচন্দ্র বলেছিল, রাগ করিয়া ভ্রমরকে বলিবার চেষ্টা করিলেন, বলিবার সাপ কি? সুখ যায়, স্মৃতি চায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না, মানুষ যায়, নাম থাকে। চাঁদনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেন স্টেশন ছেড়ে এসেছে অনেক আগেই। এই জায়গাটিতে বসে আধারে দাঁড়িয়ে থাকা স্পষ্ট দেখতে পাচ্ছিল চাঁদনি। আধার অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কে জানে কেন। যতক্ষণ আধারকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল চাঁদনি। আধার ওর তাকিয়ে থাকা দেখতে পায়নি, তবুও চাঁদনির বাইরে থেকে চোখ সরেনি। ওর চোখে বেয়ে টুপটুপ করে জল গড়াচ্ছে। বারংবার হাত দিয়ে মুছছে ও। বাতাসের তোড়ে চুলগুলো উঠছে। বিষাদে পরিপূর্ণ হৃদয়, একটা মানুষের সাথে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু ততবারই তার মুখের বেশ বাক্য কালির ড্রাম। নিজের মুখ আয়নায় দেখেছিস? আমার লেভেলে আছিস তুই? তোর জন্য কতবার, কত লোকসমাগমে অপমানিত হব আমি। এসব মনে পড়ে যায়। তখন সে মানুষটার অপমানের কারণ আর হতে ইচ্ছে করে না। কতকাল আর মানুষটাকে অপমান করতো ও। কতবার বন্ধুমহল, প্রতিবেশীদের কাছে কালো বউ নিয়ে লজ্জিত হতো। চাঁদনিও তো একটা মানুষ। আর যাই হোক, মানুষের চামড়া তো গায়ে ফোস্কা পড়ে। যে ফোস্কার সারতে বহু যুগ পেরিয়ে যায়। কেউ তাকে নিয়ে অপমানিত বোধ করছে, নিচু হচ্ছে। তার পরিচয়টা পর্যন্ত কারো সামনে দিতে লজ্জা পাচ্ছে। এই আক্ষেপ, অসহায়ত্ব এই ছেড়ে চলে যাওয়ার অসহায়ত্বের চেয়ে কম নয়, বরং বেশি। ও ইটপাথরের শহরে এক বুক স্বপ্ন নিয়ে ও সংসার করতে এসেছিল, কারো টেকেন অফ গ্রান্টেড হতে নয়। যতবার ইচ্ছে ওকে যতবার ইচ্ছে ওকে ভালোবাসায় তুলে দেওয়া যায়, আর ইচ্ছে হলেই খেলনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া যায়। চাঁদনি এতটা ফেলনা হতে আসেনি। আকিব সিকদার কেবিন বুক করেছিলেন দুজনের জন্য। তবে কেবিনটা নিয়ে কিছু সমস্যা হয়েছে। আরেকজন যাত্রী কেবিনটা নিয়েছিল। কালেক্টর ভুলবশত দুজন যাত্রীকে একই কেবিন দিয়ে দিয়েছে। যদিও সে যাত্রী এখনো এসে পৌঁছায়নি, আসবে কিনা সেটাও জানা নেই। তবে সে যদি আসে, তবে তাকে কেবিনের ভাগ দিতে হবে। আর কোনো কেবিন খালি নেই। সে খুব ক্ষমতাশীল এবং প্রভাবশালী। এসব বলে বলে কালেক্টর বেশ চিন্তায় পড়েছেন। আকিব সেই তার বাইরে কথা বলতে গেছেন তার সাথে। একা তিনি কেবিনে থাকলে সমস্যা ছিল না। আরেকজন না হয় ভাগ দেওয়াই যেত। কিন্তু এখন চাঁদনি আছে, যাত্রী ছেলে। একটা ছেলের সাথে এখন কেবিন শেয়ার করবে তারা? এই নিয়ে ভীষণ বাকবিতণ্ডা লেগেছে। চাঁদনি অন্যমনস্ক হয়ে বসেছিল। তখনই হুড়মুড়িয়ে আকিব শিকদার ঢুকলেন। তিনি ওনার উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে চোখ মুছল। স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলো। আকিব শিকদার ওর পাশে জায়গা করে বসলেন। চাঁদনি জিজ্ঞেস করতে যাচ্ছিল, তার আগে আকিব শিকদার ও তীক্ষ্ণ স্বরে বললেন, কাঁদছিলে আম্মা? না তো, কাঁদবো কেন? মিথ্যে কেন বলছো? বাবার থেকে কিছু লুকোতে পারবে না তুমি। তুমি বলো, তুমি যেতে চাও না? মন পড়ছে তোমার? এখানে আসার সময় আমার জন্য কাঁদতে কাঁদতে এসেছো, এখন যাওয়ার সময় কার জন্য কাঁদছো? চাঁদনি কিছুক্ষণ বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আকিব শিকদারের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেকদিন ছিলাম তো, সবকিছু কথা মনে পড়ছে। আমার অনেকগুলো বন্ধু হয়েছিল। নতুন বন্ধু, না সে ছেলেবেলার সিনিয়র বন্ধু? না। চাঁদনি দুপাশে মাথা নাড়ল, বিষাদ কণ্ঠে আওড়ালো, সে কখনো আমার বন্ধু ছিল না। কোনো কালো মেয়ে তার বন্ধু হতে পারে না। মায়াটা একপাক্ষিক ছিল বাবা। সে আমার তার নখের যোগ্য মনে করে না। আমাকে নিয়ে এসে ভীষণ সমস্যায় পড়তো। আকিব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকালেন, উৎগ্রীব হয়ে বললেন, মানে? আধার কি করেছে তোমার সাথে? তোমাকে কি বলেছে ও? হুম, কিছুই করেনি। সে তার সব দায়িত্ব পালন করেছে, তবুও তার কিছুটা, না, না অনেকটা, অনেকটা লজ্জা তো ছিল আমাকে নিয়ে। সে বেস্ট কাউকে ডিসার্ভ করতো, সুন্দরী, শিক্ষিত, অ্যাটলিস্ট আমার মতো কালির ড্রাম আর গাইয়া না। তুমি কেন ওই সুন্দর ছেলেটার সাথে তোমার কালো মেয়ের বিয়ে দিয়ে দিলে বলো? আমার জন্য কি আর ছেলে পাওয়া যেত না? কোন যোগ্যতা থেকে বেশি পাইয়ে দিতে গেলে?
এখন তো আমি এই কুলকুল দুই হারালাম। না পাওয়ার যন্ত্রণা তো আমি সহ্য করে নিতাম। কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা আমি কিভাবে সইব? আকিব সিকদারের কথায় খেই হারিয়ে ফেললেন। চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে, ফুঁপিয়ে কেঁদে বলল, আমার খুব কষ্ট হচ্ছে জানো, খুব 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 কষ্ট হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। আধার ভাইকে ছেড়ে চলে এসেছিল বলে, না তোমার কাছে ফিরতে পারার খুশিতে। আমার ভাগ্যটা তো এখন না হলেও পারতো, আল্লাহ আমাকে একটু ফর্সা রং দিলেই পারতো। অন্তত আমার সংসারটা তো বেঁচে যেত। দেখো কি বোকা আমি, ওই সংসারের জন্য কেঁদে ভাসাচ্ছি যেটা আমার ছিলই না কখনো। কিন্তু ফর্সা হলে অন্তত এই সংসারটা আমার হতো, আমার স্বপ্ন আমার আশা ভেঙে যেত না। আল্লাহ আমাকে সামলা কেন বানালেন? কেন এত দুঃখ দিলেন আমার কপালে? আমাকে কেন সে ভালোবাসলো না? কেন বাবা, কেন বলো? বলো, উত্তর আছে তোমার কাছে? আকিব শিকদার চাঁদনিকে জড়িয়ে ধরার শক্তি পেল না। চাঁদনি হিচকি তুলে কাঁদছে, কান্নার তোড়ে কাঁপছে ওর শরীর, ওর কলিজা এফর ওপর হয়ে যাচ্ছে। আধারকেও কখনো নিজের ভালোবাসাটা দেখানোর সুযোগ পায়নি। এত অবজ্ঞার পর সেটা দেখানো হলে চাঁদনি ছাঁচড়ার পদবি পেত। ভালোবাসা দেখানো তখন ভালোবাসা হতো না, হতো ছাঁচড়ামো। আকিব শিকদার ওর মাথার উপর হাত রাখলেন। ওনার বুক কাঁপছে মেয়ের চিন্তায়। আর চাঁদনির মাঝে যে কোনো স্বাভাবিক সম্পর্ক ছিল না, সেটা ওনার জানা কথা। অন্তত চাঁদনির কথার টোনে সেটাই বুঝতে পারতেন তিনি। কিন্তু চাঁদনি যে আধারকে এতটা ভালোবাসতো সেটাও কখনো টের পাননি তিনি। মনে হয়েছিল দিন গড়াতে দুটো মানুষের একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যকার সম্পর্কটা গাঢ় হবে। আধার হয়তো কোনো একদিন মেনে নিবে চাঁদনিকে, কিন্তু চাঁদনি নিজেই তো থাকতে চাচ্ছে না যেখানে আধার ওকে আসতে দিচ্ছিল না। আকিব শিকদার বিমূর্ত স্বরে আওড়ালেন, চাঁদ তুমি আধারের সঙ্গে থাকতে চাও না? চাঁদনির কান্না থামিয়ে গিয়েছিল। এমন প্রশ্নে আরো আকুল হয়ে পড়ল ও। আকিব শিকদারের দিকে উৎকৃষ্ট বিমর্ষ চোখে চেয়ে বলল, চাই তো, থাকতে চাই, কিন্তু সে তো চায় না। আধার তোমাকে আসতে দিচ্ছিল না চাঁদনি। তো এতে কি প্রমাণ হয়? সে খুব ভালো অভিনেতা বাবা, খুব সুন্দর অভিনয় করে। আর অভিনয়ের জালে ফেঁসে যাবা তুমি। যখন মায়া বেড়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি বলো, কালো হওয়া তো আমার অপরাধ ছিল না। আমি শেষ হয়ে গেছি বাবা, আমি মরে গেছি। আমার যে দেহটা দেখছো তুমি, সেটা শুধু মাটির শরীর। এখানে হৃদয় নামের আর কিচ্ছু বাকি নেই। আমি আর ফিরবো না কখনো। তুমি বলো, আমাকে আর ফিরতে দিবে না? আমার সংসার করা হলো না বাবা। এই এক জীবন আমি ওই একটা মানুষটার নামে কাটিয়ে দেব। আমার জীবনে আর কেউ আসবে না। তবুও এই অপমান, এই গ্লানি আমাকে তার কাছে ফিরতে দিবে না। আমি প্রতিদিন তার কথার আঘাতে মরেছি। এখন থেকে প্রতিনিয়ত তাকে ছাড়া মরবো। তবুও থাকবো না তার সাথে। একজন ভালো অভিনেতা ভালো প্রেমিক হতে পারে, স্বামী হতে পারে না। আমি তার খেলার পুতুল ছাড়া আর কিছু না। জানো, কিছু কিছু মানুষ আমাদেরকে ছেড়ে দিতে চায়, কিন্তু তারা নিজ তারিখে ছাড়ে না। কিন্তু তারা আমাদের সাথে এমন ব্যবহার করে যাতে আমরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হই। তখন কষ্টটাও আমাদের হবে আর দোষটাও। এই যেমন এখন দুটোরই ভাগীদার আমি হলাম। আকিব সিকদারের বুকের ওপর করে কাঁদছে চাঁদনি। অনেকদিন পর বাবার বুকটা পেয়েছে সে। আদার জন্য। আদার ওকে কখনো দুঃখ ছাড়া হাসার কারণ দেয়নি, আবার কখনো কাঁদতেও দেয়নি। কাঁদার সাহারা হিসেবে নিজেকে দিবে তো দূরের কথা, কাঁদলেই ধমকাতো। ওর নাকি চাঁদনির কান্না পছন্দ না, অথচ কাঁদার সব কারণ নিজেই বানিয়ে দিত। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। চাঁদনি আকিব শিকদারকে ছেড়ে সোজা হয়ে বসলো। চোখের জলে চোখ ফুলে গেছে ওর। পাহাড় সম দুঃখ ও নিজের হৃদয়ে চেপে রেখেছিল। ওই ফ্ল্যাটে নিজের এক চিমটি কষ্ট বা আবেগ ও আথারকে দেখায়নি। বলতে গেলে পাথর হয়ে থাকতো, অথচ ভেতর ভেতর কেমন যে লাগতো ওর। ও যে কতটা ভালোবাসার কাঙ্গাল ছিল এখনো তো বুঝলোই না ছেলেটা। কতটা তোড়পোড়াতো ও আধারের ভালোবাসা পাওয়ার জন্য। আধার কখনো দেখতেও চায়নি, নিজের আবেগ জাহির করে গেছে সবসময়। বেলা শেষে ওকে দোষ দিয়ে গেছে, কেউ বুঝলো না ওকে, কেউ না। ট্রেনের দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাত। খুব দ্রুত ট্রেন চলছে, হাঁপাচ্ছে ও। শেষ মুহূর্তে এসে ট্রেন ধরতে পেরেছে। ওর গায়ে একটা ব্ল্যাক হুডি, মাথায় হুডির ক্যাপটা কপাল পর্যন্ত টেনে দেওয়া। মুখের মাস্ক খুলে হাতে নিল রাত। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। হুডির সাথে আবারও মাস্কও পরতে হয়েছে ওর। মাস্ক পরার অভ্যাস নেই ওর। শুধু কেউ যাতে চিনতে না পারে এই জন্য এত পন্থা অবলম্বন। পরিস্থিতি ভালো না, নির্বাচনের আগে তো একটুও না। রাজনৈতিক দলগুলো উন্মাদ হয়ে পড়েছে ওর পিছনে। কি একটা অবস্থা! বেরিয়ে যে বডিগার্ড ছাড়া ট্রেনে উঠবে সে শান্তিটুকুও নেই। সুহাস অনেকে আসতে চেয়েছিল। ছেলেটা ওর পাশে ছাড়ে না কখনো। সারাক্ষণ ওর পায়ে পায়ে হাঁটে। ওর আগে ছেলেটা এসে দাঁড়িয়েছিল সেই বিকেল থেকে, অথচ ওর বাড়ি থেকে বেরোতে এতটা দেরি হয়ে গেল। রাত হাঁটা ধরলো, কেবিন খুঁজতে থাকলো নিচে। তাড়াহুড়োয় ভুল ভুল বগিতে উঠে পড়লো কিনা কে জানে। ভাগ্যবশত কালেক্টরের সাথে দেখা হয়ে গেল ওর। এক্সকিউজ মি, ওই কেবিনটা কোন দিকে? আমি আসলে বুঝতে পারছি না।
এই প্রথমবার ট্রেনে উঠলো রাত, প্রথমবার সব উল্টে পাল্টে যাচ্ছে ওর সাথে। কালেক্টর টিকিট হাতে নিয়ে কিছুক্ষণ ভেবেতে বলল, আসুন আমার সাথে। আবার থেমে বলল, এটা তো একজনে বুক করে ফেলেছে স্যার। হোয়াট? এটা আমি বুক করেছি, টিকিট আমার কাছে আছে। সরি স্যার, এই কেবিনটা নিয়ে একটু সমস্যা হয়েছে, ভুলবশত একটা কেবিন দুজনকে দিয়ে দেওয়া হয়েছে। রাত কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ঠিক আছে, অন্য কেবিন ম্যানেজ করে দিন। অন্য কেবিন খালি নেই, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি আপনাকে। রাতের রাগ লাগলো অসম্ভব। আশ্চর্য, ও কেবিন বুক করেছে না, কোনোদিন ট্রেনে চড়েনি ও, সিটে করে কি করে যাবে? গম্ভীর স্বরে বলল, আপনি আমাকে কেবিন দেবেন? না, আমি অথরিটির সাথে যোগাযোগ করব। স্যার প্লিজ একটু বোঝেন, আপনি আমাকে বোঝান, কেবিন ছাড়া আমার যাওয়া সম্ভব না। আচ্ছা আপনি শান্ত হন, আপনি দেরি করে এসেছেন, যারা আগে এসেছে তাদের কেবিন দিয়ে দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলতে হবে আমাকে। ঠিক আছে, আমাকে যে কোনো একটা কেবিন দিলেই হচ্ছে। কেবিন নিয়ে কি সমস্যার সমাধান হয়েছে? আকিব শিকদার তাকালেন চাঁদনির দিকে। চাঁদনি বাইরে তাকিয়ে আছে, ওভাবে প্রশ্ন করেছে। অনেকক্ষণ তাদের মধ্যে কোনো কথা হয়নি। সে যাত্রী যদি আসে, আমাদের কেবিন শেয়ার করতে হবে। যাত্রী দ্রুত ফিরল আকিব শিকদারের দিকে, ভ্রীমুট্ট স্বরে বলল, একটা ছেলের সাথে কেবিন শেয়ার করতাম 6 ঘন্টা? বাবা সিরিয়াসলি? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি বসে যেতে পারবো না। চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি, নিশ্চিন্তে ঘুমাও। তুমি একটু কেয়ারফুলি কেবিন বুক করবে না? আমি কোনোদিন ট্রেনে চড়েছি আম্মা। আর কেয়ারফুলি আমি কেন বুক করব? এটা যার টিকিট কনফার্ম করেছে তাদের দোষ। দূর, এর চাইতে ভালো গাড়ি করে চলে যেতাম। ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিতে গিয়ে যে এমন হবে কে জানতো। তুমি চিন্তা করো না, আমরা কেবিন শেয়ার করব না। হুম। দরজায় ঠকঠকানির আওয়াজ শুনে আকিব শিকদার দরজা খুলে বাইরে গেলেন। কালেক্টর বড্ড অনুনয় করে বলল, স্যার অন্য যে যাত্রী এসেছেন, যিনি এই কেবিনটা বুক করেছিলেন, জানি আমাদের দোষ, তারপরেও যদি স্যাক্রিফাইস করেন। আমি কেন স্যাক্রিফাইস করতে পারবো না, দুঃখিত। যদি আমি একা হতাম, উনার সাথে কেবিন শেয়ার করতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু ভেতরে আমার মেয়ে আছে এবং আমার মেয়ের সেফটির কথা ভেবেই আমি কেবিন নিয়েছিলাম। সেখানে একটা যুবক ছেলেকে আমি আমাদের সাথে রাখতে পারি না। রাত বুকের সাথে দুহাত কুঁজে দাঁড়িয়েছিল। বিরক্তিতে সর্বাঙ্গ তেতে আছে ওর। এতটা জঘন্য দিন আজকের দিনটা। কিচ্ছু ঠিকঠাক হচ্ছে না। রাতও তাল মিলিয়ে সাফ সাফ জানিয়ে দিল, আমিও কারোর সাথে কেবিন শেয়ার করতে পারবো না। আকিব শিকদার তাকালেন ওর দিকে। লম্বা একটা ছেলে, কপাল পর্যন্ত হুটের ক্যাপ জানা, চোখে মুখে গম্ভীর ভাব। কালেক্টর বেশ সমস্যায় পড়ে গেলেন। মানুষ কেবিন নিয়ে প্রাইভেসির জন্য নয়তো সিটি নিতে পারতো, এখন উনি আরেকটা কেবিন থেকে এনে দেবেন? আকিব শিকদার ফট করে বললেন, তুমি একা একটা ছেলে, তোমার কেবিন লাগবে কেন? সিটে করে যাও, তোমার কিসের প্রাইভেসি? রাত কপালে ভাঁজ পেলে তাকালো। আজব তো, এখন কিসের প্রাইভেসি ওনাকে বলতে হবে? তবুও বেয়াদবি না করে স্বাভাবিক স্বরে বলল, আমার ট্রেনে চড়ার অভ্যাস নেই আঙ্কেল। আর প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু প্রাইভেসি থাকে। এখানে তো জেন্ডারের পার্থক্য নেই, মেয়েদের প্রাইভেসি থাকতে পারে, ছেলেদের থাকতে পারে না। আকিব শিকদার কিছু বলছেন না। কালেক্টর হাল ছেড়ে দিয়ে বলল, কি কেবিনে থাকবেন সেটা আপনারা ডিসাইড করে নিন। চলে যেতে নিলে রাত বাদশা আসলো, শ্লেষাত্মক স্বরে বলল, আমাকে একটা জায়গা করে না দিয়ে আপনি কাছাড়া ভাব নিয়ে চলে যাবেন, তা তো হতে পারে না। আপনার চাকরির চিন্তা করুন, এতটা ভোগান্তি আমি ডিজার্ভ করি না। কালেক্টর মাথায় হাত দিয়ে বলল, আপনারা একটু কম্প্রোমাইজ করেন না ভাই, তাইলেই তো হয়। কেবিন শেয়ার করলে কি সমস্যা? আকিব ঠিকঠাক বললেন, অনেক সমস্যা, আপনাকে বলতে হবে? আঙ্কেল, কেবিনটা আমিও বুক করেছি। সো হোয়াট, তুমি আগে আসতে পারতি। কিন্তু আমার কাছে এই কেবিনের টিকিট আছে। কিন্তু আগে আমরা এসেছি। আশ্চর্য, আপনি বারবার একই কথা বলছেন কেন? রাতের মন চাইল কালেক্টরের মাথা ফাটিয়ে দিতে। অনেকটা সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আকিব শিকদার হার মানলেন। রাতও বাধ্য হলো কেবিন শেয়ার করতে, নয়তো 6 ঘন্টা সিটে বসে যাওয়া সম্ভব নয়। চাঁদনি উদাস হয়ে বসেছিল, তখনই আকিব শিকদার রাতকে নিয়ে কেবিনে ঢুকলেন। চাঁদনি হকচকিয়ে তাকালো। আকিব শিকদার প্রথমেই ওর কাছে এসে নরম স্বরে বললেন, আমাকে ওনার সাথে কেবিন শেয়ার করতে হবে চাঁদ, এছাড়া আর কোনো উপায় নেই। চাঁদনি চোখ তুলে তাকালো রাতের দিকে। চাঁদনি অসম্ভব অবাক হলেও রাত নির্লিপ্ত, মুখের ভাবনার লেশমাত্র নেই। চাঁদনি ফিসফিস করে বলল, এটা কি করে পসিবল বাবা? আমি একটু অ্যাডজাস্ট করে করে নাও আম্মা, ছেলেটা কোথায় যাবে? মানবতা বলেও তো একটা কথা আছে। যদি ছেলেটা আসার পর আমরা আসতাম, তাহলে তাহলে বোঝো, আমরা এই কেবিনে থাকতে চাইতাম না। ও, ওকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর কাঁধের ব্যাগটি সিটে রেখে অন্য সিটে বসলো। ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে শুরু করলো। চাঁদনি বাঁকা চোখে তাকালো ওর দিকে। ওকে চেনে নি ছেলেটা? কতবারই তো দেখা হলো। না, ওকে চেনা কোনো বড় বিষয় না, ওকে মনে রাখারও কোনো ব্যাপার নেই। কিন্তু অনেকবারই তো দেখা হলো। উফ, এই ছেলেটার সাথে যতবারই দেখা হয় ততবারই শনির নেমে আসে চাঁদনির কপালে। শেষবার তো মারও খেতে হয়েছিল, এবারে কি হবে কে জানে। চাঁদনি আবারও জানালার দিকে বাইরে তাকালো।
আবার মোবাইলটা হাতে নিয়ে দেখলো আদার মেসেজ করেছে, লিখেছে, তুই কি মনে করেছিস, হ্যাঁ? তোর জন্য মরে যাবো আমি? বেশি খুশি হোস না, এক্সাম শেষ হলে কি আমি গ্রামে যাবো না? তখন তোর কি হবে ভেবেছিস? আমার কথা যে অমান্য করলি সেটা শাস্তি কেমন হবে সেটা ভেবে দুঃখ পাওয়া উচিত তোর। চাঁদনি ব্যঙ্গ করে হাসির ইমোজি পাঠালো। আধার দ্রুত সিন করে রিপ্লাই করলো, তোর জন্য খুব মন পড়ছে রে। চাঁদনি আবার হাসির ইমোজি পাঠালো। আধার লিখলো, সিরিয়াসলি মিথ্যা বলছি না, খালি খালি লাগছে অনেক। অ্যাপার্টমেন্টটাও যেতে ইচ্ছে করছে না। কেন তুই চলে গেলি? চলে যদি যাবি আসলি কেন? মায়া লাগাইতে দিয়ে চলে গেছিস। বেইমানের ঘরে বেইমান, আল্লাহ মাফ করবে না। চাঁদনি রিপ্লাই না করে ফোন রেখে দিল। ওর কি কম মন পড়ছে? ওর কষ্ট হচ্ছে না? আদা শুধু নিজেরটাই দেখছে। ওর যন্ত্রণা দেখার প্রয়োজন বোধও করছে না। আকিব সিকদার কিছুক্ষণ চুপচাপ তাকালেন রাতকে। মনোযোগ দিয়ে উপন্যাসের বই পড়ছে ও। কথা বললেন না ভেবে ও ডেকে বললেন, তোমার নাম কি? রাত অপলক চোখ তুলে তাকালো। আবারও বইয়ের পাতায় মনোযোগ দিয়ে বলল, আপনার এই স্থান রাত। চট্টগ্রামে কোথায় থাকো তুমি? হাটহাজারি। বা হাটহাজারি ছেলে তুমি, আমাদের বাড়ি জারিয়া। রাত বই বন্ধ করে আকিব শিকদারের দিকে তাকালো, মিষ্টি এসে বলল, একই এলাকার মানুষ। একই এলাকা না, তবে কাছাকাছি। পড়াশোনা শেষ তোমার, কি করছো এখন? ব্যবসা করছি। রাত মিথ্যে বলল, রাজনীতি করে সেটা মুখে বলতে ওর বাধে। ভব করে মনে হয় নিজেকে। রাজনীতি এটা কোনো প্রফেশন হলো? চাঁদনির বিরক্তি লাগলো। আশ্চর্য, ওর বাপের এসব জেনে কাজ কি? এই একটা সমস্যা ওর বাবার। যখন তখন একটা মানুষের সাথে খোশগল্পে মেতে উঠছে। অপর পাশের মানুষটার বিরক্তি হবে কিনা সেটা দেখবে না। রাত যদি বিরক্ত হয়, এমনিতেও তো ছেলেটার অহংকারের শেষ নেই। চাঁদনি অতিষ্ঠ মুখে বাঁকালো। পরিবারে কে কে আছে তোমার? অনেকেই। আম্মু, নানা ভাই, দাদু ভাই, ছোট ভাই আর বোন। বাবা নেই? রাত মলিন হেসে বলল, না। আকিব শিকদারের মায়া লাগলো। আহারে, বয়স কতই বা হবে ছেলেটার, এ বয়সে বাবা নেই। রাত দোটানায় পড়ল। তার থেকে পাল্টা প্রশ্ন করবে কিনা ভদ্রতার খাতিরে ও মানুষটার থেকে তার ভালো মন্দ সম্পর্কে পাল্টা প্রশ্ন করা উচিত। রাত ভদ্রতা দেখিয়ে বলল, আবারও বই পড়ল, মনোযোগ দিল। চাঁদনি ফিসফিস করে বলল, ওনার থেকে এসব জিজ্ঞেস করছো কেন? ওনার ১৪ গোষ্ঠীর খবর নিয়ে তোমার লাভ কি? আশ্চর্য। ভালো মন্দ জিজ্ঞেস করবো না, একসাথে যাচ্ছি সবাই। না, করবে না। আকিব শিকদার ফোঁস করে শ্বাস ফেলে সম্মতি দিলেন। রাত ছোট ছোট চোখ করে দেখলো চাঁদনিকে। আকিব শিকদারের উদ্দেশ্যে বলল, মেয়ে? হ্যাঁ। আপনি আমার সাথে কথা বললে ওর সমস্যা কি? ও মনে করেছে তুমি বিরক্ত হচ্ছ, এজন্য কথা বলতে মানা করেছে। বলছি তো আজকালকার ছেলে মেয়েরা তো সারাক্ষণ মোবাইল নিয়েই বসে থাকে। বড়দের সাথে কথা বলার সুযোগ কই তাদের? কিন্তু আমি বিরক্তি হচ্ছি না। আপনি আমার সাথে কথা বলুন, আর ওকে বেশি বুঝতে মানা করুন। নাক ফুলিয়ে মুখ ঘোরালো চাঁদনি। আকিব শিকদার সন্তুষ্ট হয়ে হাসলেন, প্রশংসা করে বললেন, খুব ভালো ছেলে তো তুমি, একদমই না। সত্যি? কিভাবে বই ডুব থেকেও এত সুন্দর করে উত্তর দিচ্ছ আমার প্রশ্নে? রাত হাসলো। বাহির থেকে আসা দমকা বাতাসে গায়ে শীতকাটা দিয়ে এলো চাঁদনির। ওর হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। শীতের পোশাক পরতে একটুও ভালো লাগছে না ওর। এই জন্য অনেকক্ষণ ধরে ঠান্ডা লাগলেও সহ্য করে নিচ্ছিল। এবারে ব্যাগ থেকে বই বের করে একটা শাল জড়ানো গায়ে অন্য মনস্ক হয়ে আকিব শিকদারের বাহুতে মাথা রাখলো। আকিব শিকদার এক পলক তাকালেন ওর দিকে, চুলে হাত বুলালেন। খারাপ লাগছে আম্মা? ঘুম পাচ্ছে। চাঁদনি হামি তুলল। আমার কাঁধে মাথা রেখে ঘুমাও, কিছু খাবে? না। আকিব শিকদার এক হাতে জড়িয়ে নিলেন ওকে। চাঁদনি ঘুমাতে চাইল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগছে ওর, কিন্তু চোখ দুটো জ্বালা করছে ভীষণ। কাল রাতে ঘুমিয়েছিল শেষ রাতের দিকে। আধার পুরো রাত ওকে নিচের সামনে বসিয়ে বুঝিয়েছে এখন যদি ও আকিব শিকদারের সাথে চট্টগ্রাম চলে যায় তাহলে কতটা ক্ষতি হবে ওর। পড়াশোনার ক্ষতি হবে, অ্যাটেন্ডেন্স মিস যাবে, আরো কত কি। ওকে মিস করতে করতে আবার আধার আধার ফেলও করতে পারে। দুজনেরই ক্ষতি। এর যে এক্সাম শেষে আধারের সাথে আসলেই বেশি লাভ। যদিও কি লাভ সে বিষয়টা আধার ততটা ব্যাখ্যা করতে পারেনি। ওরা অনেক কনভিন্স করার চেষ্টা করেছিল। সেই তো চাঁদনি চলেই এলো। শুধু দুজনেরই ঘুমের ১২টা বাজিয়েছিল ছেলেটা। শেষ রাতের দিকে ঘুমিয়েছে ও। চোখের পাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো চাঁদনি। আচ্ছা, ছেলেটা ওকে সত্যি মিস করছে তো? ওর কথা মনে পড়ছে আধারে? খালি খালি লাগছে সত্যি? অনুশোচনা হচ্ছে? না, সবই মিথ্যা। আধারের চিরাচারিত নাটক। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো চাঁদনি। আধার অ্যাপার্টমেন্টে ফিরল রাত ১০টায়। ওর একটু ফ্ল্যাটে আসতে ইচ্ছে করেছিল। এখানে চাঁদনি নেই। ও গিয়েই চাঁদনিকে ড্রয়িং রুমে বসা দেখতে পাবে না। টিভি রিমোট নিয়ে কাড়াকাড়িও করতে হবে না। চাঁদনির সাথে খুব বেশি কথা ওর হতো না তেমন একটা। মেয়েটা কথা বলতোই না ওর সাথে। তবে যখন কথা হতো তখন কথাদের আর ইতি ঘটতো না। তবুও চাঁদনির চোখের সামনে তো থাকতো। ২৪/৭ ঘন্টা সোফার উপরে বেলকনিতে বসে থাকতো মেয়েটা। আধার কতবার যে উকি দিয়ে দেখতো ওকে।
ওর ভালো লাগতো যে বাড়িতে একটা মানুষ আছে, ওকে দেখলেই শান্তি লাগতো। মনে হতো ও একা না, কিন্তু এখন তো একা হয়ে গেল। আবারও আগের মতো নিজে বলতে ঢাকা শহরে কেউ রইল না ওর। বুকের মধ্যে কিসের যেন হাহাকার শূন্যতা। আধা ড্রয়িং রুমের লাইট জ্বালালো, খালি সোফার উপর বসে কোলের উপর কুশন নিল। আবার উঠে সিঁড়ি বেয়ে গেল চাঁদনির রুমে। এতক্ষণ কষ্ট লাগছিল, এখন রাগ হচ্ছে বেয়াদব একটা। কতবার ও চাঁদনিকে যেতে বলল, না করলো, কিভাবে রিকোয়েস্ট করলো, হাত ধরে পর্যন্ত বলেছে। মেয়েটা থাকলোই না, পাথর একটা। ও হলো জীবনেও যেতে পারতো না। কত ছাঁচটামি করলো ও চাঁদনির সাথে এই যাবৎ। শুধু কথা শুনিয়েছে, এটা মনে রেখে দিল। অথচ ও যে কতবার নিজের কাছে ওকে আগলে রাখতে চেয়েছে সেটা দেখলো না মেয়েটা। আধার নিজেকে ছেঁচড়া উপাধি দিল। চাঁদনির আলমারি খুলে দেখলো বেশিরভাগ ড্রেস ছাদে নিয়ে গেছে। শুধু কয়েকটা সাদা ড্রেস রেখে গেছে। ওগুলো আকিব শিকদার এনেছিল চাঁদনির জন্য। আধার একটা ড্রেস হাতে নিল। কান্না পেল ওর, কিন্তু কাঁদলো না। ও কোনোদিন কাঁদেনি কারোর জন্য। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে। হয়তো ওর বাবা অনেক ডিসিশন চাপিয়ে দিয়েছে ওর উপর, তবুও মুখ ফুটে কিছু বলার আগেই পেয়ে যেত। কাঁদার সুযোগ আসেনি কোনোদিন ওর জীবনে, কিন্তু এই পর্যায়ে ওর খুব কষ্ট হলো। একবার চাঁদনিকে সাদা ড্রেস নিয়ে কি কথাই না শুনিয়েছিল, শুধু শুধু। এরপর থেকে মেয়েটা আর কখনো সাদা ড্রেস পরেনি। অথচ সাদা ড্রেস পরলে ওকে সত্যি অনেক সুন্দর লাগতো। কত সুন্দর ছিল চাঁদনি, উফ। কেন এমন করলো ও? কেন? কিসের এত ক্ষোভ ছিল ওর ছোট মেয়েটার প্রতি? কার এত রাগ ঝেড়েছে ও? আদার ড্রেসটা রেখে দিল আগের জায়গায়। এলোমেলো পায়ে এসে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। কোত্থেকে জ্যাম দৌড়ে আসলো ওর কাছে। আদা জড়িয়ে ধরলো ওকে, ঢোক গিলে বলল, ইউ মিস হার চ্যাম্প? তোরও ওর কথা মনে পড়ছে? চ্যাম্প উত্তর দিল না। অবুজ পানি ছাড়া কি বা উত্তর দেবে? চাঁদনি তোকে বের করে দিতে বলেছিল। আমি ওকে বেরিয়ে যেতে বলেছিলাম। কথার কথা বলেছিলাম। মেয়েটা সিরিয়াসলি নিয়ে নিল। চলে গেল আমাকে ছেড়ে। ও আমার কোনোদিনও ভালোই বাসেনি, বুঝেছিস? এমনই শুধু মুখে বলতো। ছোটবেলায় সবসময় ওর পক্ষ নিতাম তো, তাই বোধহয় আলাদা একটা টান ছিল। নয়তো ভালোবাসার মানুষকে ছাড়া যায় না। আমাকে দেখ, আমি তো পারলাম না ওকে ছাড়তে। আচ্ছা, আমি কি ওকে ভালোবাসি? বাসি বোধহয়। এই জন্যই তো এমন লাগছে। তোর মতো আমার সাথে কেউ থাকেনি। চাঁদনিও চলে গেল। তারপর কাক এসে বসলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কিছু লাল রঙের কাঁচের চুড়ি বের করলো আধার। ওগুলো চাঁদনির বন্ধুরা দিয়েছিল ওকে। চাঁদনি সেন্সলেস হওয়ার পর হাত থেকে গুলো ড্রয়ারে রেখেছিল। শাড়ি চালিয়ে দিলেও চুড়িগুলো কেন যেন ভাঙতে ইচ্ছে করেনি। চাঁদনি হয়তো কখনো খেয়াল করেনি। খেয়াল করলে এভাবে ফেলে যেত না। ওর বন্ধুদের দেওয়া অমূল্য রতন নিয়ে যেত। বন্ধু বলতে পাগল ছিল যে। শুধু পাগলামোটা ওর জন্যই আসলো না কোনোদিন। আধা কিছুক্ষণ চুপ থাকলো, নিশ্চুপ মনোযোগে চেয়ে থাকলো চুড়িগুলোর দিকে। আচমকা হাতের মুঠোয় চেপে ধরলো। ভেঙে এক টুকরো টুকরো হয়ে ঢুকে গেল হাতের তালুতে। রক্ত হাত থেকে গড়িয়ে পড়লো মেঝেতে। আধারের ব্যথা লাগলো না। ওর কেমন যেন লাগছে, কোনো অনুভূতি হচ্ছে না। বিছানার উপরে মাথাটা রেখে বিষাদময় কণ্ঠে আওড়ালো, চাঁদ, আমি যখন তোকে তোর কমতি নিয়ে কথা শোনাতাম, তোর বুকের এভাবে রক্তক্ষরণ হতো। আমি দেখতে পেতাম না কেন? তুই সত্যি চলে গেলি, আমাকে মুক্তি দিয়ে চলে গেলি। ওই যে বলতি সবসময়, আমার তো মুক্তি হতে চাইনি। খুব অসহায় লাগছে রে নিজেকে। কিভাবে যে মিস করছি আমি তোকে। এখনো বোধহয় তুই গিয়ে চট্টগ্রামে পৌঁছাসনি, অথচ এই সময়টুকু আমি একা থাকতে পারছি না। 1 মাস কি করে থাকবো, কি করে? একবারও ভাবলি না তুই? ছি, শেষমেশ ফেলটুসের তকমা লাগবে আমার গায়ে। এত বিরহ নিয়ে তো ভালো পরীক্ষা দেওয়া যায় না। আমার মায়ের পড়াটা ভুল ছিল চাঁদনি। আমার এত খারাপ লাগছে কেন আল্লাহ? কেন আমি এভাবে আফসোস করছি? রক্তে ভিজে গেল আধারের হাত। মেঝের উপর রক্তের ফুটা আস্তরণ পড়ল। আধার একটা একটা করে ভাঙা কাছে চুরির টুকরোগুলো বের করলো তালু থেকে। এই যে চাঁদনিটা চলে গেল, সে ব্যথার সামনে এই ব্যথাটুকু কিছুই না। প্রায় 4 ঘন্টা ধরে আকিব শিকদারের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। আকিব শিকদার আগলে রেখেছেন ওকে। মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ওনার বাহুতে মাথা রেখে ঘুমোচ্ছিল ও। গার ব্যথা হবে বলে আকিব শিকদার ওর মাথাটা করে নিয়েছেন, ব্যাগ থেকে বের করে আরো শাল পেঁচিয়ে দিয়েছেন ওর গায়ে, যাতে ঠান্ডা বাতাস না লাগে। রাতের বেশ লাগলো বিষয়টা। ও অনেকক্ষণ ধরেই আকিব শিকদারের গতিবিধি খেয়াল করেছে। একটা বাচ্চার মতো ওকে আগলে রেখেছেন তিনি চাঁদনিকে। রাতের ভালো লাগার পাশাপাশি আফসোস হয়, হৃদয়ে জমি কারো প্রতি তীব্র অভিমান। ওর ছোটবেলাটা বাবা ছাড়াই কেটে গেছে। অন্যদের বাবা যখন ওদের ভালোবাসে, ওর কিভাবে যে হিংসে হয়। তবে আজ এই শ্যামিঙ্গিনীর প্রতি হিংসে হচ্ছে না। বাচ্চা একটা মেয়ে, কি যেন নাম। রাত খেয়াল করলো ও, আবার চাঁদনির নাম ভুলে গেছে। আপনার হাঁটুতে ব্যথা করছে না আঙ্কেল? রাতের প্রশ্নে আকিব শিকদার তাকালো ওর দিকে। অনেকক্ষণ পর রাত কথা বলল। ছেলেটা একটু নিজ থেকে কথা বলে না। ব্যথা কেন করবে? ও অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, এবার জাগিয়ে দিন ওকে। এখন হয়তো টের পাচ্ছে না, কিন্তু পরে কিন্তু ঝিম ধরে যাবে, হাঁটতে পারবেন না।
ও না, সেটা কোনো বড় সমস্যা না। বাবা হয়ে এতটুকু করতে পারব না? মেয়ের একটা সুন্দর ঘুমের জন্য একটু না হয় হাঁটু ব্যথা করল। রাত মলিন হাসলো। চট্টগ্রামে পৌঁছাতে বেশি দেরি নেই। আকিব শিকদার টুকটাক কথা বলল রাতের সাথে। রাত নিজ থেকে তেমন কথা বলল না। তবে আকিব শিকদারের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। ছেলেটার বয়সের তুলনায় বেশি ম্যাচিউর। সবকিছু নিয়ে ভালোই ধারণা ওর। আকিব শিকদারের বেশ ভালো লেগেছিল ওর সাথে কথা বলতে। কেমন একটা পিক্কু পিক্কু ব্যাপার আছে ওর মধ্যে। জীবনের উত্থান পতন নিয়ে এই বয়সের যার এত অভিজ্ঞতা, সে নিশ্চয়ই জীবনে কম যুদ্ধ ফেস করেনি। আকিব শিকদারের খুব কৌতূহল জাগলো রাতের ব্যাপারে, কিন্তু জিজ্ঞেস করার আর সুযোগ হলো না। 6 ঘন্টার পথ পাড়ি দিয়ে ট্রেন এসে থামলো চট্টগ্রাম রেল স্টেশনে। আকিব শিকদার ঘুম থেকে জাগালেন চাঁদনিকে। 6 ঘন্টা এই মেয়ে টানা কমিয়েছে। চাঁদনির এই এক সমস্যা, ওর যানবাহনে উঠলেই খালি ঘুম পায়। রাত তেমন ব্যাগপত্র আনেনি ওর সাথে, শুধু একটা কাঁধ ব্যাগ ছিল ওর সাথে। তবে ছাতির বড় বড় দুটো লাগেজ নিয়ে এসেছে। একটা ও নিল, আর একটা আকিব শিকদার নিলেন। এত রাতে কুলি পাওয়া যাবে না। রাত আকিব শিকদারের থেকে ব্যাগটা নিয়ে নিল। বলল, আমি নিচ্ছি, আসুন। আকিব শিকদার খুব খুশি হলেন। ট্রেনের বাইরে এসে কৃতজ্ঞতা স্বীকার করে বললেন, ধন্যবাদ তোমাকে বাবা। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই আঙ্কেল। আমার বাবা থাকলে আমি তাকে কিছু নিতেই দিতাম না। আপনি রাতকে দেখে অবাক হচ্ছে খালি। এই অ্যারোগেন্ট ছেলেটা এতটা নরম ব্যবহার করছে কি করে ওর বাবার সাথে? এর তো অহংকারে মাটিতেই পা পড়ে না। সেখানে ওর বাবার সাথে কতটা আন্তরিকতা দেখাচ্ছে। রাতের গাড়ি চলে এসেছে। ওর গাড়িতে ওঠার আগে আকিব শিকদারকে বললেন, চলে যাচ্ছি আঙ্কেল, গাড়ি এসেছে আপনাদের, চলে আসবে, একটু অপেক্ষা। তুমি যাও, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দেখা হবে? হতে হবে। অনেক আলোচনা বাকি থেকে গেছে, আবার হবে কোনো একদিন। রাত বিদায় নিয়ে চলে গেল। আকিব শিকদার চাঁদনির দিকে তাকিয়ে বললেন, ছেলেটা খুব ভালো তাই না আম্মা? চাঁদের ভ্রুকুচকে তাকিয়ে বলল, ভালো হলেই কি, আমার তো অহংকারে মনে হলো। একদমই না, কি অমায়িক ছেলেটা। তোমার তো সবকিছুতেই বেশি বেশি প্রশংসা। রতিলা এহসান ফুলের বাগানে হাঁটছেন। রাত বাজে 1টা। ওনাদের বাড়িতে রাতের খাবারটা সবসময় দেরি করেই খাওয়া হয়। তবে আজ খাওয়া হয়নি। সন্ধ্যা থেকে অপেক্ষায় মশগুল তিনি। কখন আবরার আসবে? ওনার মনে হলো এবারও বোধহয় তিনি ধোঁকা খেয়েছেন। প্রতিবারই আবরার তাকে মিথ্যা আশ্বাস দেয় সে আসবে। উনিও পুরোদিন অপেক্ষায় থাকেন, কিন্তু বরাবরই আবরার আসে না। এবারও বোধহয় ধোঁকাটা খেলো সে। ওনার পিছু পিছু দুজন সার্ভেন্ট হাঁটছিল। ওরা দুজন সবসময় ওনার পিছু পিছু হাঁটে, কি লাগবে না লাগবে খবর নাই। ওদের পুরো দিনের দায়িত্ব রোদেলা এহসান সেবা করা, সুবিধা অসুবিধা দেখা, সারাক্ষণ ওনার পায়ে পায়ে গোড়া। এই বাড়িতে ওনার রানীর মতো থাকেন, আর পরদিন ওনার রাজপুত্রের জন্য অপেক্ষা করেন। কিন্তু সে রাজপুত্র আর আসে না। জীবনে তার একটা মাত্র দুঃখ এটাই। অনেকগুলো জোনাকি পোকা এসে ভিড় জমিয়েছে বাগানে। রোদেলা এহসান জোনাকি পোকাগুলো ধরতে যাচ্ছেন, কিন্তু সেগুলো তার হাতে ধরা দিচ্ছে না। হাত ফসকে পালাচ্ছে। কোনটা ওনার হাতের সাথে লেগে খিলখিল করে হেসে উঠল। রোদেলা এহসান মনোযোগ দিয়ে জোনাকি পোকা দেখছিলেন। তখনই কেউ পেছন থেকে ডাকলো ওকে, মাম্মা। পরিচিত কণ্ঠ কানে আসতেই দ্রুত বেগে পিছু ছুটলেন তিনি। রাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদেলা এহসান কিছুক্ষণ হতবাক হয়ে দেখলেন ওকে। রাত যে সত্যিই এসেছে সেটা বিশ্বাস করতে কিছুটা কষ্ট হলো। পরক্ষণেই দৌড়ে এসে চাপড়ে জড়িয়ে ধরলেন তিনি রাতকে। তাল সামলাতে রাত দুপা পিছিয়ে গেল। তিনি ফুঁপিয়ে কেঁদে বললেন, তুমি এসেছো? তুমি এসেছো? সত্যি এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো? রাত হাসলো ওর মায়ের বাচ্চামো দেখে। বাচ্চাদের মতো করে বলল, চিমটি কেটে দেখো। রোদেলা এহসান সত্যিই চিমটি কাটলেন ওর হাতে। দেখলেন রাত পানিশ হয়ে গেল না। এবারে শিওর হলেন তিনি। এতক্ষণে সংখ্যা কাটলো ওনার। ত্রস্ত হাতে ওর মুখে হাত বুলিয়ে বললেন, আই মিস ইউ সো মাচ। তুমি জানো আমি তোমার জন্য কত কেঁদেছি, কত। তুমি তুমি যাবে না তো আমাকে ছেড়ে? বলো, বলো, বলো যাবে না? আর কখনো যাব না। মিথুক, সবসময় আমাকে আশ্বাস দিয়ে চলে যাও তুমি। তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। একটুও কেয়ার করো না তুমি আমার, একটুকুও ভালোবাসো না। তুমি ছাড়া ভালোবাসার আর কে আছে আমার বলতে আর কেউ তো নেই তুমি ছাড়া। রোদেলা এহসান রাতকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই ওনার আবরার চলে যাবে ওনাকে ছেড়ে। এটা যে উনি কতটা ভয় পান ছেলেটা জানে না। ওনার কিভাবে যে মন পড়ছে, কান্না পায়, সেটা যদি আবরার জানতো কখনো ওনাকে ছেড়ে যেতে পারতো না। আকিব শিকদার আর চাঁদনি যখন এলো তখনও শিকদার বাড়ির সবাই জেগেছিল। বাড়ির সবাই একটু দেরি করে ঘুমায়। চাঁদনি আকিব শিকদার থেকে শুনেছিল অর্পিতা ফিরে এসেছে বাড়িতে। তবে ও যে ওর স্বামীসহ বাড়িতে এসে উঠেছে সেটা চাঁদনি এসে মাত্রই দেখলো। বাড়ির সবাই কি অবলীলায় মেনে নিল ওদের। একজনের দোষের ভাগীদার আরেকজনকে বানিয়ে দিল। আরেকজনের জীবন জাহান্নাম বানিয়ে বাড়ির সবাই আসলে ভালো ছিল।
ওর খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল অর্ণব শিকদারের থেকে ওর আসলে দোষটা কোথায় ছিল, কেন ওর বাড়িতে জায়গা হলো না। ও তো শুধু ওর বাবা আর বড় বাবার কথা রেখেছিল, ওদের কথা ফেলতে পারেনি। কিন্তু যে বাড়ির সসম্মানের কথা একবারও ভাবলো না, তাকে ঠিকই সবাই নিজের কাছেই রাখলো, তবুও নিজের দুঃখ নিজের কাছে চেপে রেখে সবার সাথে ভালোভাবেই কথা বললো চাঁদনি। কিন্তু অর্পিতার সাথে কথা বলার রুচি হচ্ছিল না ওর। অর্পিতা নিজ থেকেই কথা বলতে এলো, কোনো সাক্ষাৎ, কোনো ভালো মন্দ জিজ্ঞেস করা বাধিতই এসে প্রশ্ন চলল, তোর নাকি আধার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে, তোমাকে না পেয়ে সবাই আমাকে বলে দিয়েছে। বলে কেন দেবে, তোরই তো লাভ হলো। আমি তো তোর সুবিধা করে দিলাম, তো অকাতের বাইরে জামাই পাইয়া দিলাম তোকে। নয়তো তোর মনে হয় মাইনকার চিপাই না পড়লে আদার ভাই তোকে বিয়ে করতো? নেহাতি আমি পালিয়েছিলাম। ফিরে এসেছো কেন আমার বাড়ি? ফিরে আসতে কারো পারমিশনের দরকার নেই। তোর না হয় কোনো দাম নেই এ বাড়িতে, কিন্তু আমার ব্যাপার তো এমন না। হ্যাঁ তাই তো, তুমি তো সবার আদরের। জানিসই যখন প্রশ্ন করছিস কেন আধার ভাই তোকে মেনে নিয়েছে, তোকে তো সহ্য করতে পারতো না। তোমার জেনে লাভ? কোনো লাভ নেই। তারপরেও আমার ভালো লাগছে না। বাড়ির সবাই তোকে পেয়েছিল আদার ভাইয়ের সাথে বিয়ে দিতে। দুনিয়াতে আর মেয়ে ছিল না বেচারা। ইস! আমার জন্য তোর মতো মেয়েকে বিয়ে করতে হলো। গিল্টি ফিল হচ্ছে। ভাই কখন আসবে জানিস? মাপ চাইতে হবে। ফোন করেছিলাম অনেকবার, রিসিভ করেনি। চাঁদনি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফোন কেন করেছো? আরেকজনের জামাইকে ফোন করতে লজ্জা করে না? জামাই? কার? তোর? কিসের এত বড়াই করছিস? সেটাও তো আমার টান। তোমার কেন এত ফাটছে অর্পিতা আপু, বলবে আমাকে? নিজেই তো পালিয়েছিলে, কেউ তো জোর করেনি। কিসের এত আফসোস হচ্ছে তোমার? আদার ভাইকে না পাওয়ার আফসোস? তবে সেটা এতটা গাঢ় না, আসলে আফসোস হচ্ছে তোর মতো রূপহীন একটা মেয়ে তাকে পেয়েছে। যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গিয়েছিস, অথচ আমার নখের যোগ্যও না হয়েও তুই আমার চেয়ে বেটার কাউকে পেয়ে গেলি। চাঁদনি আর কথা বলল না ওর সাথে, সোজা হাঁটা দিল নিজের কক্ষে। ওর কক্ষটা তালাবদ্ধ ছিল, বর্ষাকে বেগম এসে খুলে দিলেন। রাগে ক্ষোভে হাত পা কাঁপছে চাঁদনির, বেয়াদব একটা। নিজেই পালিয়েছে, নিজে তো সে সব হারিয়েছে, এখন নিচু করছে ওকে। কোন হে রূপবতী সে? কিসের এত অহংকার? কাল সকালে ওর জামাই থেকে একবার অবশ্যই জিজ্ঞেস করবে সে, সকাল বিকাল তার বইয়ে রূপ ধুয়ে পানি খায় কিনা। নয়তো রূপ নিয়ে এত অহংকার আসে কোত্থেকে? আধারে দেওয়া আইফোনটা আনেনি চাঁদনি, বাড়িতে ওর একটা ফোন আছে। এছাড়াও আধারে দেওয়া সবকিছুই রেখে এসেছে ও। যখন মানুষটাকে রেখেই চলে এলো, তখন তার দেওয়া জিনিস এনে লাভ কি? ডয়ার থেকে খুঁজে একটা ফোন বের করলো চাঁদনি। এই ফোনটা আকিব শিকদার ক্লাস 10-এ থাকতেন দিয়েছিল ওকে। ঢাকা চলে যাওয়ার দিন অতি কষ্টে ভুলক্রমে রেখে গিয়েছিল। তখন চিন্তায় বুঝছিল যে কি করে আকিব শিকদারকে ছেড়ে থাকবে। অথচ এখন এসে খারাপ লাগছে। চার্জে দিয়ে ফোনটা অন করলো চাঁদনি। ফেসবুক আর ইনস্টাগ্রামে নিজের আইডি লগ ইন করতে আধারের মেসেজ এলো। বলছে, একবার জানাস তো ফোনটা রেখে গেছিস। চাঁদনি জানালো না, মেসেজ সেন্ড করে ব্লক মেরে দিল। আর আধারের কথা ভাববে না ও, কখনো না। আধারের সাথে সবকিছু শেষ করে এসেছে ও। এত অপমান অবজ্ঞা আর গায়ে সয় না। বারংবার মানুষ ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যোগ্যতা থেকে বেশি পেয়ে গেছে চাঁদনি। ও আসলে এতটা ডিজার্ভ করে না। যখন আর ডিজার্ভই করে না, তখন আর ছাঁচড়ার মতো পড়ে থেকে লাভ কি? কোনো লাভ নেই। এবার থেকে আর আধারের কথা ভাববে না ও একটুও। নিজের সাথে সম্পর্কিত সবকিছু কে গুটিয়ে নেবে, দূরে রাখবে। ভালো থাকুক সে, চাঁদনিও নিজের মতো ভালো থাকবে। কিন্তু ভেতরে ভেতরে চাঁদনি আধারকে কতটা মিস করেছে সেটা ও টের পেল পরের দিন থেকে, যখন থেকে ও নিজের পরিবার, কাছের মানুষ সবাইকে নিজের পাশাপাশি দেখতে পেল, কিন্তু ওকে উঠতে বসতে অপমান করা একটা সত্যকে দেখতে পেল না। আধার সবসময় ওর গা ঘেঁষে থাকতো, কথা বলার চেষ্টা করতো, আবার কথাও শুনতো, অভ্যাস হয়ে গিয়েছিল। বুঝি চাঁদনির এসব। নয়তো ও ভালো থাকবে বলেও কেন ভালো থাকতে পারছিল না। সবাই আছে ওর সাথে, তবুও কেউ যেন নেই, চাঁদনি একা। বাড়িতে আসার যতটা তাড়া আকাঙ্ক্ষা ছিল ওর, এসে যেন সেই জোশটা পেল না ও। আকিব শিকদারের জন্য অফিসে গেলেন না। চাঁদনি সবসময় চায় সে অফিসে না গিয়ে একটু চাঁদনির সাথে থাকবে, সময় কাটাবে, গল্প করবে বাবার সাথে। মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য তিনি অফিসে গেলেন না, অথচ চাঁদনির সাথে তার কথা বলতে পারল না তেমন একটা। ও সবার ভিড়েও একটা মানুষকে বলতে পারছিল না কোনো মতেই। বাড়ির সবার সাথে হাসিখুশি কথা বলার কথা থাকলেও ও সারাক্ষণ উদাস হয়ে বসেছিল নিজের কক্ষে। কিছু একটা যেন ও ভাবছিল সারাক্ষণ। আকিব শিকদার খালি খেয়াল করেছিলেন ওকে। ঢাকা থেকে ফোন দিয়ে কান্নাকাটি করা মেয়েটা আর ফিরে আসার পর উদাস হয়ে বসে থাকা মেয়েটার মধ্যে অনেক পার্থক্য। উনি মিল পাচ্ছিলেন না কোনো মতেই। চাঁদনির কাকে এত মনে পড়ছে, যার থেকে এতদিন ছুটতে যাচ্ছিল তাকেই? তাহলে এত অভিযোগ আধারের বিরুদ্ধে কেন আনলো ও?
দুপুরে খাবারের পর ঘুমিয়েছিল চাঁদনি। সে ঘুম ভাঙলো ওর সন্ধ্যায়। কোনো মতো চোখ দুটো টেনে খুলে উঠে বসলো ও। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো, চারিপাশে তাকিয়ে দেখলো কিছুটা আলো আধারে সংমিশ্রণে ঘরময় জুড়ে, যেমনটা সন্ধ্যায় থাকে। জানালা আর বেলকনির দরজাটা খোলা, তাতে নিবু নিবু আলো প্রবেশ করছে। কটা বাজে এখন? সন্ধ্যা হয়ে গেছে। চাঁদনি বিছানা হাতড়ে নিজের ফোন হাতে নিল। সন্ধ্যা 5টা বেজে 45 মিনিট। এখন শীতের সময়। 5টা পেরোতেই সন্ধ্যা হয়ে যায়। বিছানা ছেড়ে নেমে কক্ষের দরজা খুললো চাঁদনি। নিচ থেকে আওয়াজ ভেসে আসলো। ড্রয়িং রুমে মিটিং বসেছে বোঝা যাচ্ছে। চাঁদনির মনে হলো অনেকগুলো কাঠের কণ্ঠের আড়ালে আধারের কণ্ঠ শুনতে পাচ্ছে ও। ঘুমের ঘরে হয়তো, নয়তো ওর ভ্রম। আধার কোত্থেকে আসবে? ওর তো এক্সাম। এখান থেকে অনেক যোজন যোজন দূরত্বে ও। চাঁদনি চাইলেও ওর কণ্ঠ শুনতে পারবে না। উফ, কি এক জ্বালা! ভালোবাসার এত জ্বালা কেন? এতটাই ভাবছে ও আধারের কথা যে ভ্রম হচ্ছে ওর। কল্পনায় আধারের কণ্ঠ শুনতে পাচ্ছে। দ্যাটস নট ফেয়ার। এটা তো অন্যায়। চাঁদনি কেন ওই শয়তান ছেলেটার কথা ভাববে? না, আর ভাবা যাবে না। চাঁদনি মুখ ধুয়ে এলো, ধীর পায়ে বারান্দায় হাঁটতে লাগলো। তবে যতই ও ড্রয়িং রুমের কাছাকাছি যেতে থাকলো, ততই ওর মনে হতে থাকলো আধারের কণ্ঠটা গাঢ় হচ্ছে। এবার চাঁদনির মনে হলো এটা কল্পনা বা ভ্রম না। কিন্তু এটা কি করে সম্ভব? আধার কি করে আসতে পারে এখানে? চাঁদনি মাথা থেকে ঝেড়ে ফেললো ওর কথা। ড্রয়িং রুমের সোফার ওপর ওর বাবা, বড় বাবা, মেজো বাবা আর বাবা বসে আছে। আর সিঁড়ির কাছে সোফাটাই কে? চাঁদনি উকি দিয়ে চেয়ে চেয়ে নিচে নামলো, কিন্তু অর্ধেক আসতেই চাঁদনির পা থমকে গেল। সোফার ওপর কে বসে আছে? আধার ভাই। এতটা স্পষ্ট তো কল্পনা হয় না। ওর দিকে চোখ পড়তেই চেঁচিয়ে বলল, এসেছিস? বাপরে, তোর ঘুম ফাইনালি ভাঙলো। নিচে আয় জলদি। আধার ভাই। আধারের ডান হাতের সাদা ব্যান্ডেজ পেঁচানো, চুলগুলো উস্কো খুস্কো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের ওপর। শার্টের ওপরে দুটো বোতাম খোলা, হাসি মুখে কথা বলছে সবার সাথে, অথচ মুখে যেন রাজ্যের ক্লান্তির ছাপ। আপনি অবাক না হয়ে পারছে না। আধার নিজের সৌন্দর্য নিয়ে বড়ই কনসার্নিং একজন মানুষ। এভাবে এলোমেলো হয়ে ও কখনো ভার্সিটির জন্য বেরোতো না। দুনিয়া উল্টে যাক, তবুও তার ফিটফাট হওয়া চাই। সেখানে এই অবস্থায় ঢাকা থেকে সোজা চট্টগ্রামে চলে এসেছে। হয়েছেটা কি ছেলেটার? চাঁদনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো আধারকে। ও সোফায় না বসে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকলো। আধারের মতিগতি বোঝার চেষ্টায় আছে ও। অথচ আধার একবার ওকে ডাক দিয়ে আর একবারও ফিরে তাকায়নি ওর দিকে। দেখছেও না ওকে। সে কথা বলে ব্যস্ত অন্যদের সাথে। আকিব শিকদার, অপূর্ব শিকদার আর আরমান শিকদার সোফায় বসে আছেন। রাফিয়া বেগম বসে আছেন আধারের পাশে। নিজের সব নাতি নাতনিদের যে তিনি আধারকে খুব বেশি ভালোবাসেন। জবা বেগম মাঝে মাঝে এসেছেন সেখানে, আবার চলে যাচ্ছেন নিজের কক্ষে। বর্ষা বেগম কিচেনের টুকটাক কাজ করছেন। আধারের জন্য তার তোড়জোড়ের শেষ নেই। হুট করে কাউকে কিছু না জানিয়ে এভাবে যে ছেলেটা চলে আসবে, সেটা কারো ভাবনাতেও আসেনি। সবাই ভীষণ রকম অবাক হয়েছে। আধার এসেছে বিকেলের একটু পর, তখন স্বাভাবিকভাবেই সবাই ঘুমোচ্ছিল। দরজা খুলে দিয়েছেন বর্ষা বেগম। আধারকে দেখে কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, পর 8 ঘন্টা জড়িয়ে ধরে রেখেছেন। অপূর্ব শিকদার অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করেছেন, আধার এভাবে হুট করে চলে এসেছে কি করে? আসলে তো খবর দিয়ে আসে। ও তো বলেছিল ওর এক্সাম না দিয়ে চলে এসেছে। কোনো উত্তর দিতে পারেনি। বারংবার বলেছে ভালো লাগছিল না, তাই চলে এসেছে। বাড়ির সবাইকে মনে পড়ছিল, কিন্তু অপূর্ব শিকদার বিশ্বাস করতে পারছিলেন না। আধারে চিন্তিকিতে বাড়ির কারোর কথা মনে পড়ে না। ও আসলে পাথর মনের একটা মানুষ। পরিবার পরিজনের জন্য হৃদয়ে ভালোবাসা ওর খুব কম। ওর বছরে 6 মাসে বাড়ির কথা মনে পড়ে না, কারো খোঁজ নেয় না। বর্ষা বেগম আসতে বলতে বলতে গলার পানি শুকিয়ে ফেলেন, তবুও আধারের পায়ের ধুলো এ বাড়িতে পড়ে না। সেখানে একেবারে ছেলেটা বাড়ির মানুষটাকে এত মিস করেছিল যে পরীক্ষা ফেলে ফেলে দেখতে চলে এসেছে সবাইকে। আকিব শিকদার উৎকট স্বরে বললেন, আধার, তোমার না এক্সাম ছিল বাবা? সেজন্যই তো আমাদের সাথে আসনি। 1 বছর ড্রপ দিব ভাবছি। কেন? প্রিপারেশন ভালো না, এক্সাম দিলেও অতটা সুবিধার হতো না। কিন্তু মনে মনে বলল, তোমার বেয়াদব বিয়েটার জন্য চলে আসতে হয়েছে। 1 মাস অনেক লম্বা একটা সময়। এত সময় আমার পক্ষে একা কাটানো সম্ভব না। এখানে কি করবে না করবে সেসব নিয়ে সবাই এতটা চিন্তায় থাকিয়ে যায়। আমি তো এভাবে ছেড়ে দিতে পারবো না। অপূর্ব শিকদার ওদের কথার মাঝখানে বললেন, প্রিপারেশন ভালো না বলে এক্সামে দিবে না? এবছর শুধু শুধু গ্যাপ যাবে আধার। এইভাবে হতকারিতায় ডিসিশন নেওয়া ঠিক হয়নি তোমার। অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে। ফেল করতে ইজ্জত থাকতো। ফেল কেন করবে? নিজের প্রতি এতটুকু কনফিডেন্স নেই? নেই বলে তো এক্সাম না দিয়ে চলে আসলাম। তারপরেও আমার মন মানছে না। এক্সামটা দিয়ে দিলেই 4th ইয়ার শেষ হয়ে যেত। তারপর মাস্টার্স। আধার ওনার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরে বাবা, একটা বছরই তো। দেখতে দেখতে কেটে যাবে। এতটাও আফসোস করার কিছু হয়নি। বিড়বিড় করে বলল, এক্সাম দেইনি, সেটা নিয়ে আফসোস হয় না হয় তুমিই করো। ওখানে থাকলে আমি আফসোস করতে করতে মরে যেতাম। বর্ষা বেগম চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে এসেছিলেন মাত্রই।
ওদের কথা শুনে বললেন, হয়েছে থামেন এবার। এসেছি পর্যন্ত খালি এটা নিয়ে ওটা নিয়ে বিরক্ত করছেন ছেলেটাকে। কি হয়েছে, 1 বছর এক্সাম দেয়নি? আমার ছেলেটা ফিরে এসেছে। এই অনেক, বছরের পর বছর দেবে না হয়। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বললো না। কিছুটা রাগী গম্ভীর স্বরে বললেন অপূর্ব শিকদার। বর্ষা বেগম থতমত খেলেন। আকিব শিকদার আর আরমান শিকদার পরপর তাকালো। লজ্জা পেলেন তিনি বোধহয়। দ্রুত পায়ে প্রস্থান নিয়ে কিচেনে চলে গেলেন। আধার কপালে ভাঁজ পেলে দেখলো ওনার চলে যাওয়া। রিমোটটা স্বরে বলল, আমার সাথে এমন করছো কেন? ধমকাতে হলে আমাকে ধমকাও। আমার উপর, আমার রাগ ওনার উপর ঝাড়ছো কেন? কই রাগ ছাড়লাম? মাত্রই তো দেখলাম। এটাকে রাগ ছাড়া বলে না। এটা কি কি বলে বাবা? তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? আধার ফোঁস করে শ্বাস ছেড়ে শান্ত হলো। মুখ কালো করে বলল, তুমি সবসময় আম্মুর সাথে এমন করো। আম্মুকে বোঝে না? বোঝে, সেটা নিয়ে পুরো বাড়ি ভর্তি মানুষের সামনে ডেফিনেশন দেওয়া উচিত হয়নি তোমার। আমার আম্মুর সম্মান নেই? তোমার থেকে একটু রেসপেক্ট ডিজার্ভ করে না সে? তুমি এটা বলছো? আকিব সিকদারের প্রশ্নে আধার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তার দিকে। তুমিও চাঁদনিকে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে অপমান করেছিলে। শুধু বাড়ি ভর্তি মানুষের সামনে না, বাইরের মানুষগুলোর সামনে চাঁদনিকে যা তা বলেছো তুমি। তখন তোমার এই সম্মানের কথা মাথায় আসেনি? আধার অসহায় স্বরে বলল, আমি তখন রেগেছিলাম চাচু, এই জন্য আমি 1000 বার মাপ চেয়েছি, সরি বলেছি। সরি বললেই সব শেষ হয়ে যায়? আধার উত্তর দিতে পারল না। আকিব সিকদার দেখলো আদের মুখ কালো করে বসে আছে। ওনার মায়া লাগলো। উনি আসলে ছেলেটাকে অনেক ভালোবাসেন। আতারেরও নিজের বাবার চেয়ে চাচার সাথে বন্ডিংটা ভালো। আকিব সিকদার তবুও মাঝে মাঝে মনে জমানো কষ্ট থেকে আতারকে অনেক কথা শুনিয়ে দেন।